আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অপেক্ষা করলাম বাকিদের জন্য, যে কজন আসছে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা আজকে দ্বিতীয় ক্লাস, তাই না? আচ্ছা, বিগত দিনে ক্লাস পরে সবাই কেমন আছেন? আজকে আসতে কারো সমস্যা হয়েছে? ব্যতিক্রম কোনো ঘটনা ঘটেছে? একদম স্বাভাবিক, অন্যদিনের মতো নেই। একবার রিস্কা উঠতে অসুবিধা হয়নি, এবার রিস্কা খুঁজে পেতে কষ্ট হয়নি। এই সবাই এখানে থাকে, নিচে আশেপাশে মেসেজ আশেপাশে। যদি একটা দুই একটা আলাদা ঘটনা ঘটতো তাহলে আপনি একটু আনন্দ নিতেন, আমরা আনন্দ নিতাম। একটু আলাদা ঘটনা ঘটছে। হ্যাঁ বলেন। না, সাইকেল নিয়ে এসেছি তো, রাস্তাটা একটু ভালো তো খুব সেজন্য। আচ্ছা, ক্লাসের মধ্যে যাবো নাকি 2-3 মিনিট গল্প করবেন? সকালে খাওয়া দাওয়া করে আসছেন? এতদিন রান্না করে দিবেন? তাহলে ঠিক আছে। মেসের মানুষ তো রান্না করে দেয়, বাসায় তো মা রান্না করে দিচ্ছে। আমার বাসায় আমার বোন খাবার দিয়ে কলেজ হয়ে গেছে। ভালো। সবই ঠিক আছে, তাহলে না আমি যাই হোক, ঠিক আছে। এবার আচ্ছা, এটা কি সরফাস আছে প্রিভিয়াস ক্লাস, তাই না? আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, আগের দিন একটা ক্লাস হয়ে গেছে, তাই না? তে প্রিভিয়াস ক্লাসে আমরা কিছু জিনিস আলোচনা করেছিলাম। প্রথম প্রশ্ন কি আছে? এসটিপি কি? এসটিপি কি এর ফুল ফর্ম কি? প্রোভাইডার। এরা কারা? এরা কি করে? আচ্ছা, কার আন্ডারে ট্রেনিং প্রদান করে? এনএসডি আন্ডারে। আচ্ছা আচ্ছা, এনএসডি এর আন্ডারে ট্রেনিং প্রোভাইড করে, ঠিক আছে। কম্পিটেন্সি কি? সক্ষমতা। আচ্ছা, কম্পিটেন্সি যে সক্ষমতা অর্জন করলেন, ঠিক আছে, এটা জাজমেন্ট করে কোন পদ্ধতিতে? কয়টা পদ্ধতি আছে? সিবিটিএ পদ্ধতি। কয়টা মেথড কয়টা আছে? আপনি 3টি। সেই 3টি মেথডের নাম বলেন। হ্যাঁ, নলেজ, স্কিল, অ্যাটিটিউড। নলেজেও পাস করতে হবে, স্কিলেও পাস করা লাগবে, তারপরে অ্যাটিটিউডটাও ঠিক থাকতে হবে, তারপরে আপনাকে দিবে কম্পিটেন্সি। তার মানে আপনি কি সক্ষম। আচ্ছা, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এটা কি? সিএস বা সিলেবাস, যাই হোক, কিন্তু সিএসসি আমরা বলি। হ্যাঁ, কিন্তু আপনাদের ভাষায় বোঝানোর জন্য আমরা সিলেবাস বলেছি। অবশ্যই এটা সিলেবাস বললেও ভুল হবে না। আচ্ছা, সিএস এ কি থাকে? আমরা কি শিখব? হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। আর সিবিএলএম কি? হ্যাঁ, এখানে কি আছে? এটা যে আমাদের মানে আমরা যেটা পড়বো সেটা বই আছে। হ্যাঁ, এটা
সিএস এর উপর, সিএস এর যে টপিকগুলো আছে না তার উপর ভিত্তিতে আপনাকে হচ্ছে সিভিলিয়াম তৈরি করে দেয়। এটা আপনাদের বই, যেটার উপর আপনারা করতে পারেন, জানতে পারেন। যাই হোক, তে পুরোনো ক্লাসগুলো সবার ভালোই মনে আছে। পুরোনো ক্লাসে কারো কোনো সমস্যা ছিল, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? আমি নিয়েছি প্লাস আরেকটা স্যারও নিয়েছে, দুইটার কথা কি উল্টাপাল্টা কিছু ছিল? দুইজন টিচার ক্লাস নিলে বা দুই তিনজন টিচার ক্লাস নিলে ওরকম না, জাস্ট এক টিচার আরেক টিচার যখন ক্লাস নেবে দুইটার ক্লাস কিন্তু এক হবে না, কিন্তু ওই জিনিসটা একই থাকবে। আপনি যেটা শিখাবে সেই জিনিসটা একই থাকবে, বাট শেখানোর ধরনটা কিন্তু আলাদা হবে। হ্যাঁ, ধরনের মধ্যে মানে যেটা শিখাইছিল সেটা কি আলাদা ছিল? ধরন তো আলাদা ছিল, কারণ তার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা আলাদা, তার বোঝানোর স্টাইল আলাদা, আমার বোঝানোর স্টাইল আলাদা, কিন্তু শেখার মধ্যে তো উল্টাপাল্টা হয়নি। ওকে, তাহলে ঠিক আছে। আচ্ছা, লার্নিং আউটকাম এই জিনিসটা কি বলতে পারেন? লার্নিং আউটকামটা হচ্ছে শিখন ফল। আজকে আপনারা ক্লাস করার পরে কি শিখবেন, বুঝতে পারছেন? এটাই লার্নিং আউটকাম, মানে আজকের দিনের ক্লাসের পরে আপনি এই জিনিসগুলো শিখতে পারবেন। প্রথমটা কি আছে? জেনারিক কম্পিটেন্সি, প্র্যাকটিস, নেগোসিয়েশন, স্কিল। এটা কোনটা? আজ আপনাদের সিএস আছে না, এই সিএস এর ভিতর এখানে কিন্তু আপনার কোড দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে। হ্যাঁ, এখানে কি দিয়েছে? প্র্যাকটিস, নেগোসিয়েশন, স্কিল, যেটা আমি কালকে নিতে চাইছিলাম, কিন্তু হোক আজকে নিলাম, সমস্যা নাই। এটা আজকে শিখবেন। তারপরে কি আছে? তারপরে আছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। এখানে কি দেয়া আছে? অপারেটিং অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাই না? এই যে অপারেটিং অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই দুইটা টপিক আজকে আমরা শিখব। কিন্তু এই দুইটা টপিক কি আজকে শেষ করা যাবে? এটা তো টপিক, এর ভিতরে তো ভাগ আছে। দেখেন নিচের দিকে আসেন, আজ দেখেন এলিমেন্টস, এখানে দেখেন প্র্যাকটিস, নেগোসিয়েশন, স্কিল। এখানে আছে কি? দুইটা। এই দুইটা জিনিস আমরা আজকে কমপ্লিট করব। এই যে এটা আজকে শেষ হবে, বাট এই যে সেক্টর স্পেসিফিক, এই যে অপারেটিং অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এখানে কয়টা আছে দেখেন। এই যে অপারেটিং অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এখানে দেখেন 6টা অপশন আছে না? এই 6টা অপশনের মধ্যে আমরা শুধুমাত্র আজকে 1 আর 2 শিখব, বুঝতে পারছেন? পরের দিনে আমরা কি শিখব? এই যে ওয়ার্ড, মানে ডকুমেন্ট ক্রিয়েট করা, এবং ওয়ার্ডের ভিতর বিভিন্ন রকমের কাজ থাকে যেটা সিম্পল। হ্যাঁ, সেই কাজগুলো আমি আপনাদের দেখিয়ে দেব। তার মানে কালকে ক্লাসটা শুধুমাত্র কিসের ক্লাস হবে? ওয়ার্ডের ক্লাস হবে, যেটা অবশ্যই এখানে আমার বলা আছে। এই দেখেন নেক্সট ক্লাস টপিক। হ্যাঁ, এই দেখেন অপারেটিং অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা কোনটা? এই যে এটা। আর এটা টপিকের মধ্যে আমি কি শিখাবো? মডিউল 3, ইউজ ওয়ার্ড প্রসেসিং, আর হচ্ছে ক্রিয়েট ডকুমেন্ট। এই যে 3 নম্বর অপশন। তার মানে আজকে আমরা কি কি শিখবো? উপরের দুইটা এলিমেন্টস, এখানকার দুইটা এলিমেন্টস, তাই না? আর কালকে শিখবো ওটা। আমরা প্রথমে সিলেবাস অনুযায়ী যাই, তারপরে হচ্ছে যখন জব করব তখন আপনারা প্র্যাকটিক্যালের মধ্যে যখন যাবেন তখন অনেক কিছু শিখতে পারবেন। যাই হোক, আচ্ছা, ইউনিট অফ কম্পিটেন্সি। আচ্ছা, আপনারা কি একটা জিনিস সিএস বা সিভিএলএম ডাউনলোড করতে তো পারেন না,
আপনাদের তো আমি হচ্ছে দেখাইছি, মানে আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে আমি সিএস এবং সিভিএলএম দুইটাই পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু তারপরে যদি কারো মনে হয় আপনারা সিএস বা সিভিএলএম ডাউনলোড দিবেন, হ্যাঁ, সেই পদ্ধতিটা দেখে দিই। আমি কালকে ঢুকছিলেন? ওয়েবসাইটে বের করছি সিএসসিবিএলএম। ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের এনএসডি এর সার্ভার বা ওয়েবসাইট। এখানে নিচের দিকে আসলে দেখেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড লেখা আছে না, প্রশিক্ষণ সামগ্রী, মানে আপনাদেরকে আমি যে প্রশিক্ষণ দিব তার জন্য যে সামগ্রী, যে জিনিসপত্র আমার দরকার সেটা আমি এখানে পেয়ে যাব। এখানে সেলফ অ্যাসেসমেন্টও আছে। যাই হোক, আমাদের লাগতেছে এখন কি কম্পিটেন্সি সিএস। এখানে যাব, তারপর অকুপেশন হিসেবে আমরা কি সিলেক্ট করব, অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং দিব। এখন সার্চ, এখানে দেখেন 4 আছে, 3 আছে। হ্যাঁ, শুধু এখানে 3 4 দেখলে হবে না, এই পাশে দেখা লাগবে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড লেখা আছে নাকি। তারপরে দেখেন অ্যাজ এ 3 কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা আছে না। এখন এখানে জাস্ট এইখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে ফাইলটা আমার কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। আপনাদের যদি কারোর প্রয়োজন পড়ে ডাউনলোড দিতে পারেন। আর এখানে দেখেন 6 পর্যন্ত কিন্তু আছে। আপনারা কেবল কি করতেছেন 3 4 5 6, তার মানে কি আপনারা কি মানে হালকা শিখবেন। 4 হলে আরেকটু অ্যাডভান্স শিখবেন, 5 হলে আরো অ্যাডভান্স শিখবেন, 6 হলে অনেক অ্যাডভান্স শিখবেন। ঠিক আছে, আপনি এখানে 3 শিখতে আসছেন, আর যদি বলেন যে না আমাদের তো আরো অনেক কিছু জানার ইচ্ছা ছিল, সিলেবাস হিসেবে আপনাদের শেখানো হচ্ছে বা শেখানো হবে। ডিজিটাল মার্কেটিং সেক্টরটা ছোট না। তারপরে কি আছে, এই দেখেন সিবিএলএম আছে না, হ্যাঁ, প্রশিক্ষণ ম্যানুয়াল, এটার ভিতরে ঢুকবেন, ওই কম্পিটেন্সির নিচেই আছে, প্রশিক্ষণ সামগ্রীর মধ্যেই থাকে। এখানে আসার পরে দেখেন এখানে সিভিএলএম দেওয়া আছে, এখানে বিভিন্ন অকুপেশনের দেওয়া আছে। হ্যাঁ, আপনার কোন অকুপেশন, আইসিটি সেক্টরে ডিজিটাল মার্কেটিং, শুরুতে কিন্তু ডিজিটাল মার্কেটিং দেওয়া আছে। হ্যাঁ, এই যে এটা কি, এটা কিন্তু লেভেল 3 এত লেভেল দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং লেভেল 3। ক্লিক হিয়ার, এখানে করলে কি হবে, আপনার হচ্ছে এটার ভিতরে কয়টা সিভিএলএম আছে সেটা দেখাবে। কয়টা সিভিএলএম আছে, এই যে 4টা। এই 4টা আপনি চাইলে ডাউনলোড দিয়ে রাখতে পারেন। যদিও আমি আপনাদের গ্রুপে প্রত্যেকটা ফাইল দিয়েছি, তারপর আপনাদের যদি মনে হয় যে না কোনো কারণে হারিয়ে গেছে আবার ডাউনলোড দিব, হ্যাঁ আপনি ডাউনলোড দিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা সর্বফার্স্ট কোথায় আসব, প্র্যাকটিস ক্লাস। স্যার এটা আইটি, এটা ডিজিটাল মার্কেটিং চলতেছে, কজন হচ্ছে 24 জনই আসছে, কজন 1 2 3 6 7 8 9 10 11 12 ওপেনিং এ 50%। কালকে ঠিক ছিল, আজকে একটু কম হয়েছে, সেজন্য আগে সিগনেচার করে নিয়েছি, পরের গুলো দেরিতে হয়তো আসবে। অবশ্য আজকে হচ্ছে অনার্সের পরীক্ষা আছে, 3rd ইয়ারের। ক্লাস আপনারা ক্লাস করবেন, রেগুলার ক্লাস করবেন, ক্লাস না করলে কিন্তু শিখতে পারবেন না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সিগনেচার করেননি, দিচ্ছি। আচ্ছা, প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিল, আর এর এলিমেন্ট আছে কি 2টা। তাহলে আজকে আমরা এটাই আগে শিখি। প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিল, সময় বরাদ্দ আছে 40 মিনিট। তাহলে আজকে 40 মিনিটের জন্য আমরা একটু গল্প করি। নেগোসিয়েশন মানে কি, আলোচনা। কি
নেগোসিয়েশন হলো দুই বা ততোধিক পক্ষের মধ্যে এমন একটি আলোচনার প্রক্রিয়া যার মাধ্যমে সবাই লাভজনক বা গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে চেষ্টা করে। এখন আলোচনা কি আমাদের করা দরকার নাই? এখন দেখা যাচ্ছে আমি কালকে বললাম যে পিকনিকে যাব, ঠিক আছে, পিকনিকে যাব, কই যাব, হচ্ছে কক্সবাজার যাব ধরে নিলাম। এখন এখানে কাদের নিয়ে যাব? আপনাদের নিয়ে না? আপনাদের কারোর কাছে আমি জানার চেষ্টাই করলাম না যে কোথায় যাওয়া যায়। কক্সবাজার গেলাম কিন্তু কষ্ট বেশি হয়ে গেল, আচ্ছা কষ্ট ধরলাম না। এখানে কি আছে, ছেলে মেয়ে উভয় আছে না? কিন্তু দেখা যাচ্ছে মেয়েরা এখানে অ্যাটেন্ড করতে পারতেছে না, কারণ বাসা থেকে অ্যালাউ করতেছে না, তাই না? এখন তাহলে কি আমার কি নিজে আলোচনা না করে কোনো একটা কিছু প্ল্যান করা সেটা কি ঠিক হচ্ছে? পিকনিক করার পিছনের কারণ কি? সবাই মিলে একসাথে বিনোদন যেন করা যায়, তাই না? এটা আমাদের উদ্দেশ্য ছিল না? কিন্তু সেখানে যদি আমাদের বেশিরভাগ প্রার্থী বা বেশিরভাগ অংশের মানুষই যদি অংশগ্রহণ না করতে পারে, হ্যাঁ, তাহলে কি সেটা হবে? তারপরে এটা একটা উদাহরণ। আবার এরকম হতে পারে যে আপনাকে বলা আছে যে একটা ক্লায়েন্ট আছে, সে তার প্রোগ্রাম হচ্ছে 10 তারিখে, হ্যাঁ, সে আপনাকে একটা ডিজাইন করে দিতে বলছে। হ্যাঁ, আমার এখানে অনেকগুলো টিম আছে, তাই আমি হচ্ছে আলোচনা না করেই জাস্ট একজনকে বললাম এটা একটু দেখো, 10 তারিখে আগে কমপ্লিট করে দিও। কিন্তু ও শুধুমাত্র কি করতে পারে, মানে হচ্ছে কাগজটা হ্যান্ড ওভার করে, বাট ও ডিজাইন করে না। বা ডিজাইন সেক্টরের মধ্যে বা ভিডিও এডিটিং এইসব যে সেক্টরগুলো থাকে, এগুলো কিন্তু কয়েকজন মিলে কাজ করে। হ্যাঁ, কেউ হলো সাউন্ড কোয়ালিটি এগুলো চেক করে, কেউ ভিডিও এডিটিং করে, কেউ অ্যানিমেশনে অ্যাড করে দেয়। হ্যাঁ, যাই হোক, এগুলো সবাই মিলে ও ঠিকঠাক না করে একজনকে দিয়ে দিছে। 10 তারিখ সে ওইভাবে কাউকে আলোচনা করেনি। এখন একটা অফিসে তো বিভিন্ন কাজ থাকে, হ্যাঁ, সে যদি টাইম যেটা যে ডেডলাইন কত আছে সেই সব বিষয় যদি ও না জানে, ও কি ওই কাজটা কি তাড়াতাড়ি করবে? ও বলবে যে সময় তো আছে, তার আগে যেসব কাজ আছে সেই সব কাজটা করে রাখে যেটা সহজ আছে। মানুষ কিন্তু যেটা সহজ কাজ সেটা কিন্তু আগে করে রাখে, কারণ কি, মানে তার উদ্বোধন কর্মকর্তাকে বলতে পারে যে আমার এই কটা কাজ শেষ, তাই না? আপনারা কিন্তু তাই করবেন। আপনাদের পরীক্ষার হলের মধ্যে দেখবেন জব যেটা আসছে, হ্যাঁ, সিরিয়াল বাই না মেনটেন করলেও দেখবেন যে জবটা সবচেয়ে সোজা সেটা আগে করে দেবেন। কারণ কি, ওদের অ্যাসেসর বলবে এই কাজ হয়েছে স্যার, আমারটা তাড়াতাড়ি হয়ে গেছে। এটা কিন্তু আমাদের মধ্যে একটা কাজ করে যে হচ্ছে যেটা সহজ সেটা আগে করে ফেলে দিই। অবশ্যই এতে একটা সুবিধা হয়, আমাদের মেন্টাল প্রেশারটা কম থাকে। কারণ আপনি যদি কঠিন জব শুরু করে দেন তখন হবে কি, ওই কাজটা কোনো কারণে হচ্ছে না, তখন কি টেনশন করে দেন, কেন হচ্ছে না, কি হবে কি হবে কি হবে করতে, যে অন্যান্য যে জব করার যে সময় থাকে সেই সময়টা আপনারা কি করেন, নষ্ট করে ফেলে দেন। তারপরও ধরেন আপনারা আপনাদের হচ্ছে পাড়া বা ইয়েতে কি করে, ক্লাব আছে, মসজিদ আছে, হ্যাঁ, যে কোনো সমস্যা আছে, হ্যাঁ, ধরেন আপনার বাসার মধ্যে গন্ডগোল লাগলো ভাই বোনের মধ্যে জায়গা জমি নিয়ে, হ্যাঁ, এখন আপনি দুই ভাইয়ের মধ্যে কোনো কথাবার্তা না বলে জাস্ট ভাগ করে দিলেন, সেটা কি সবাই মেনে নেবে? তার মানে কি, আমাদের লাইফে যে কোনো কাজে যাই, যে কোনো সেক্টরে যাই, হ্যাঁ, আলোচনা কি গুরুত্বপূর্ণ না? আপনাদের সাথেও কিন্তু আমি একরকম ভাবে আলোচনা করতেছি, কিন্তু একতরফা হচ্ছে, আপনারা কেউ কিছু বলতেছেন না। কল রেট মনে বেশি আপনাদের। না, আপনাদের যেটা আমি বলতেছি আলোচনা, এসব বিষয় কিন্তু আমাদের কমন, এগুলো কিন্তু বেশিরভাগ সেক্টরেই লাগে। হ্যাঁ, এখন আলোচনা যদি না করতে পারেন একে অপরের সাথে, তাহলে কি লাভ হলো? নতুন আসা, ঠিক আছে, নতুন আসার পরে কি হয়, নতুন মানুষদের সাথে মিশতে একটু সমস্যা হয়, কিন্তু আমাদের প্র্যাকটিস টাইম। আমি আপনাদের প্রথমে কি বলেছিলাম, ধরে নেবেন এটা আপনাদের অফিস, টাইম মতো আসবেন, টাইম মতো চলে যাবেন, এবং আপনারা হতে পারে ট্রেনিং, বাট নিজেদেরকে কি ভাববেন, কলিগস। আর আশেপাশে যারা আছে সবাই কি আপনারই কলিগস। তাহলে কি সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে। আর মিলেমিশে যদি কাজ করেন, যদি একে অপরের সাথে গল্প গুজব কথাবার্তা আদান প্রদানে যদি কমিউনিকেশনে যদি ঠিক না থাকে, তাহলে কি এটা কি অফিস হলো?
ওকে, আচ্ছা নেগোসিয়েশন কি বুঝতে পারছেন? এটা মূলত আলোচনা, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে আলোচনা করা উচিত। কারণ কি, তাহলে দুই জনেরই সুবিধা অসুবিধা বুঝে পদক্ষেপ নেওয়া যায়, বা আমাদের যেটা লক্ষ্য সেটা আমরা খুব সহজে অর্জন করতে পারবো। কারণ কি, কে কতটুকু করতে পারবে, কে কোনটা চাচ্ছে, সেটা উপর ভিত্তিতে যদি তাকে সেই কাজটা দেওয়া হয়, তাহলে কি আমাদের কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ হবে এবং সুষ্ঠুভাবে হবে। দেখা যাচ্ছে এরকম, আমরা এখানে বিভিন্ন টিচাররা আছি, আমরা কি শুধুমাত্র এই কম্পিউটার অপারেশন বা ডিজিটাল মার্কেটিং এসবই শুধু জানি, আর কোনো কিছু জানি না? কিন্তু আমি ধরেন ডিজিটাল মার্কেটিং আপনাদের ক্লাস নিচ্ছি, আমি তো কম্পিউটার অপারেশনও জানি, হ্যাঁ, আরো কয়েকটা সাইটও জানি, গ্রাফিক্স বিষয় আছে, এগুলোও জানি। এখন আমাকে যদি কথা না বলে, হ্যাঁ আমার সার্টিফিকেট আছে বিদায় আমাকে ওই সেক্টরে ঢুকিয়ে দিল, হ্যাঁ, কিন্তু তাহলে কি হবে? আমার কোনটা ক্লাস নেওয়ার ইচ্ছা না ইচ্ছা সেটা যদি না বলে যদি আমাকে দিয়ে দিত, আমি কি আপনাদের ফিডব্যাক ভালোভাবে দিতে পারতাম, শিখাতে পারতাম? হতে পারে আমার কাছে সার্টিফিকেট আছে, জ্ঞান আছে, কিন্তু এখানে আমি যেভাবে আপনাদের কাছে দিতে পারবো, হ্যাঁ ওখানেও আমি নলেজ দিতে পারবো, কিন্তু মনের মধ্যে যে একটা তৃপ্তি, সেই তৃপ্তিটা পাবো না। কারণ কি, তখন আমাকে জোর করে দিছে, হ্যাঁ দেওয়া লাগবে, দিচ্ছি, এরকম সিস্টেম। আর এখন মন খুলেও দিতে পারবো যে হ্যাঁ আমি আমার যেটা চাইছিলাম সেটাই আমাকে দিয়েছে এবং আমি এটাই শিখাচ্ছি। সবসময় আলোচনা করা দরকার, আর আপনাদেরও আলোচনা করতে হবে। কারণ আপনারা কি ডিজিটাল মার্কেটিং আছেন না, আপনারা আপনাদের ক্লায়েন্টের সাথে যদি আলোচনাই না করেন, তাহলে আপনার ক্লায়েন্টের চাহিদা কি, হ্যাঁ ও বলতিছে, ধরেন আপনাকে কি বললো, ফেসবুকে অ্যাড চালাতে বললো, অ্যাড ক্যাম্পেইন করতে বললো, হ্যাঁ আমাদের এই প্রতিষ্ঠানে অ্যাড ক্যাম্পেইন করা আছে না, লেখা থাকে না স্পন্সর, তার মানে কি অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছে ফেসবুকে। তো এখন ও করতেছে অ্যাড ক্যাম্পেইন যেটা চালাচ্ছে, এ কি একদম করলেন পুরো পৃথিবী দেখতে পারবে? চাইলে পুরো পৃথিবী দেখতে পারবে, কিন্তু আপনার যে পকেটে যে টাকা আছে সে টাকা থাকবে না, বুঝতে পারছেন? এটা ক্যাম্পেইন করতে গেলে কি লোকেশন সেট করতে হয়, টাইম সেট করতে হয়, কি টাইপের মানুষগুলো দেখবে, ছেলে দেখবে না মেয়ে দেখবে সেটাও ঠিক করতে পারেন, প্লাস কোন বয়সের মানুষগুলো দেখবে সেটাও আপনি ঠিক করে দিতে পারেন, আবার কোন কোন এলাকা এরিয়াটা ঠিক করে দিতে পারেন, তাই না? এসব যদি আপনি ঠিক মানে কোনো কিছু না জিজ্ঞেস করে, হ্যাঁ দেখা যাচ্ছে আপনাকে ক্যাম্পেইন করতে বলছে, আপনি ক্যাম্পেইন দিয়ে দিলেন, তাহলে কি আপনার ক্লায়েন্ট কি আপনাকে পেমেন্ট দিতে চাইবে? ও বলবে আমি তো কস্ট ফেলাতে চাইছিলাম হচ্ছে 8-10 হাজারের মধ্যে, হ্যাঁ ডলার, যেহেতু ডলার তো ওখানে কাটবে, তো আমি তো 8-10 হাজারের মধ্যে আমার ক্যাম্পেইন চালাতে চাইছিলাম এই 10 দিনের মধ্যে, 10-12 দিনের, কিন্তু আপনি তো হচ্ছে আমার 20-25 হাজার টাকা দিয়ে ফেলাইছেন, কারণ কি লোকেশনও বড় করে দিয়েছে, প্লাস টাইমটাও বেশি দিয়ে আছে, তাহলে কি আপনাকে পেমেন্ট দিবে? এর জন্য আপনার কোন কোন এলাকায় দিতে যাচ্ছে, কাদেরকে দিতে যাচ্ছে এবং ওইখানে কস্ট কত আসবে সেটাও আপনি ওনাদের বলে দিবেন। এসব বলে দেওয়ার পরে তারা যদি মনে হয় যে না আমি এই পেমেন্ট দিব, তাহলে করবেন। আর যদি বলে যে না আমার এই পেমেন্ট এত আমি দিতে পারবো না, আমি এত টাকা দিতে পারবো, দেখেন তাহলে কিভাবে কমানো যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটু না বয়সটা কমিয়ে দিলেন, হ্যাঁ যে এখানে ধরেন 18 থেকে 30 বছর দেওয়া ছিল, সেখানে ধরেন আপনি 18 থেকে 25 করে দিলেন। 5 বছর যখন কমে দিবেন, ওই 5 বছর এর মধ্যে যতগুলো মানুষজন থাকবে তারা কিন্তু আর তাদের কাছে ক্যাম্পেইনে ওই ভিডিওটা যাবে না। যাবে না বলতে এরকম না যে যাবেই না, একবারে যাবে ঠিকই, কিন্তু ক্যাম্পেইন যখন করবেন তখন অটোমেটিক চলে যায়। আর এখানে কি জাস্ট আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা কি পাবে না, তাদের এমনি দেখতে পারবে এরকম। যাই হোক, ক্যাম্পেইন ভাবলে আবার এরকম ভাবেন না যে এরকম বলা আছে বাইন্ডিং করে আছে দেয়া আছে যে 18 থেকে 30 বছর মানুষ দেখতে পারবে, তার মানে এই ব্যতীত অন্য যারা আছে তারা কেউই দেখতে পারবে না। তারাও দেখতে পারবে, কিন্তু সেটা কি ওই ক্যাম্পেইনের কারণে না, জাস্ট কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে মিউচুয়াল ফ্রেন্ড আছে বা হচ্ছে আপনার হচ্ছে ওটার সাথে কোনোভাবে সম্পর্কিত, তখন আপনারা আপনাদের এই স্কিল গ্রুপের হচ্ছে পেজ আছে, সবাই ওর সাথে অ্যাড আছেন, ওই পেজে একটু না অ্যাড হয়েন। আমি বিগত ব্যাচগুলোতে করেছি যে আমি ওই পেজে পোস্ট করেছি এবং সবার হাজিরা এইভাবে নিয়েছি, তার যে রোল নাম্বার ওখানে কমেন্টে দিয়ে আসতে হবে,
বুঝতে পারছেন? ওখানে যে কমেন্ট করে আসতে হবে আপনার রোলটা। যাই হোক, এখনো ওটা শুরু হয়নি, ওটা আপনাদের শুরু হবে কখন? যখন আপনাদের প্র্যাকটিক্যালে যাব, জব করে দেখাবো, প্লাস এখানে যদি কেউ এসব সাইটের সাথে যুক্ত থাকে, তাদের যদি পেজ থাকে, আপনাদের সকলেরই ওখানে যে তার পেজে কমেন্ট করে আসতে হবে, ফলো দিয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে যে কোনো স্টুডেন্ট, আমার আগের ব্যাচের স্টুডেন্টের মধ্যে 5 থেকে 6 জনের পেজ ছিল। তারা হচ্ছে ওই যে গিফট শপ চালাতো, মানে ওদের হাতের চুড়ি বানায় না, হাত দিয়ে যে হোমমেড যেটা তৈরি করে, হোমমেড বলতে কি হাতের তৈরি জিনিসপত্র ওরা বিক্রি করে। তারপর জুয়েলারি, তারপর হচ্ছে ওই চকলেট টকলেট দিয়ে অনেক কিছু বানিয়ে দেয় না গিফট দেওয়ার জন্য, ওগুলো বানায়। তো ওগুলোর নিজস্ব ওদের পেজ ছিল। ওই পেজগুলো আমরা তখন বলছি কি, এখানকার সবাই আপনারা কলিগস না, একে অপরকে হেল্প করবেন না, তখন আপনাদের সকলেরই ওই দিনের কাজ ছিল যে ওই পেজটার ওই যে পোস্টটা করবে, সেই পোস্টে আপনাদের সবারই কমেন্ট থাকতে হবে, প্লাস ওটা শেয়ার করে রাখতে হবে। এটা হবে কি, ওই যে 24 জন স্টুডেন্ট, তার মধ্যে মিনিমাম তো 20টা শেয়ার পাইলো, তার ফলে কি এটা কি অ্যাডভার্টাইজমেন্ট হলো না। বিষয়টা হচ্ছে এটা কি, আপনাদের কাজগুলো যখন আপনারা নিজেদের লাইফের সাথে অ্যাডজাস্ট করে নেবেন, তখন এগুলো একদমই সোজা হয়ে যাবে। আর যখন আপনারা বাইন্ডিং করে নেবেন এটার ভিতর যে এখানে করতে হবে, তাহলে এটা হয়, তাহলে একটু না কষ্ট হবে। আর আপনাদের যে পরীক্ষা রিটেনটা ইংলিশে হয়, বুঝতে পারছেন? এখানে আপনি অনেক সময় কি বলছে সেটাই বুঝতে পারবেন না, কিন্তু ওই যে কিছু কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটাকে যখন উপলব্ধি করতে পারবেন যে এই কথা বলছে, তখন আপনাকে নিজে নিজেই বানিয়ে লিখতে পারবেন। হ্যাঁ, অ্যান্সারগুলো ইংলিশে দিতে হবে, কিন্তু আপনারা চাইলে এইরকম 2-3টা প্রশ্ন আছে যেগুলো আপনারা বাংলাতে দিতে পারবেন, 2-3টা। আপনাদের এই পুরো প্রশ্নটা ইংলিশে হয়, তো ওখানে তো বাংলা লেখার কোনো অপশনই নাই, কিন্তু আপনাদের 2-3টা ছাড় দিবে, কারণ এখানে তো সবাই তো সেম ক্যাটাগরির মানুষ হয় না। এই ট্রেনিং সেকশনের মধ্যে আপনারা যখন স্কুল লাইফে থাকবেন, হ্যাঁ, তখন কিন্তু প্রত্যেকে কি 7-এ পড়ে, প্রত্যেকে 8-এ পড়ে, বা প্রত্যেকে 10-এ পড়ে, সবাই কি সেম এজ না। হাইস্ট 2-1 জন থাকতে পারে যে কয়েক মাসের আপ ডাউন, বা 2-1 বছরের মধ্যেই আপ ডাউন, তার বেশি কিন্তু হয় না। কিন্তু এই সেক্টরের মধ্যে বয়সের অনেক তফাৎ হতে পারে। এখানে 40 বছর 30 বছরের ব্যক্তিও থাকতে পারে, 19 বছর 20 বছরের ব্যক্তিও থাকতে পারে, তাই না? আবার এরকমও থাকতে পারে কেউ অনার্স মাস্টার্স কমপ্লিট করে ব্যক্তিও থাকতে পারে, আবার কেউ কখনো স্কুলে বা ইয়াতে যায়নি, বা মানে হচ্ছে আজ থেকে 8-10 বছর আগে ইন্টার পাস করেছিল, তারপর কোনো একটা কাজের মধ্যে পড়ে থাকার কারণে আর পড়াশোনার সাথে যুক্তই নাই। তাহলে কি তাদের কি ব্রেন বা হচ্ছে ইংলিশ বোঝার ক্ষমতা দুটো কি সেম হবে? তো এই সব বিষয়কে বিবেচনা করে, প্লাস আমরা ঢাকার বাইরে, ঢাকা হলে একদম 100% ইংলিশ ছাড়া কোনো অ্যান্সার করাই যাবে না। কিন্তু অন্য সাইডে যারা আছে তারা এখনো ওরা মনে করে যে পিছিয়ে পড়া ব্যক্তি, যার কারণে আপনাদেরকে একটু না ছাড় দিবে, 2-3টা প্রশ্ন আপনারা বাংলাতে লিখতে পারবেন, কিন্তু যথাসম্ভব আপনাদের আমি ইংলিশ দিয়েই লিখতে বলবো। কারণ কি, আপনাদের আমি প্রশ্নগুলোর অ্যান্সার বাংলায় বুঝিয়ে দিব, হ্যাঁ, কাজগুলো বাংলায় বুঝিয়ে দিব, তখন আপনারা হবে কি ওই বাংলাটাকে ইংলিশে রূপান্তর করবেন। বুঝতে পারছেন? অতটাও কঠিন না, আপনাদের এই ক্লাসগুলো অতটাও কঠিন না, জাস্ট আমি আপনাদের সিলেবাস অনুযায়ী যাচ্ছি, তো এজন্য একটু না সময় অনেক আছে, ধীরে সুস্থে দুধ করে যাচ্ছি। এই ক্লাসগুলো আমরা একসাথে মনে করেন এই সবকটা মানে জেনারিক আর সেক্টর স্পেসিফিক, হ্যাঁ, এই দুইটা আমরা 1 দিনে 2 দিনের মধ্যে আমরা শেষ করতে পারি। হ্যাঁ, নেগোসিয়েশন এর সম্পর্কে আর কতক্ষণ কথা বলতে হবে, এত কথা বলার দরকার আছে? তারপর ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয়, কিভাবে ক্লোজ করতে হয়, এগুলো 1 দিনের মধ্যে আমি দেখিয়ে দিতে পারবো। 4 ঘন্টা কিন্তু কম সময় না, কিন্তু সময় আছে, তার মধ্যে ঠান্ডার দিন। আপনাদের টোটাল ক্লাস 72টা হয়, বা 36টা ক্লাস এখানে আমার সাথে পাবেন, আর 36টা ক্লাস ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হবেন। কিন্তু ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হলে ওই সময় হয়তো বা আমি অনলাইন ক্লাস নিব, বুঝতে পারছেন? কারণ তখন কি, কারণ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হলেন, ওই প্রতিষ্ঠানে আপনি গেলেন, আসা যাওয়া করলেন, ঠিক আছে, কিন্তু আপনি যে নলেজটা, হ্যাঁ, এটা আপনাদের যদি আমি নাই বলি, হ্যাঁ, আপনারা ওটা ভুলে যাবেন, তার প্রয়োজনই পড়তেছে না। মানে বিষয়টা হচ্ছে কি, আমরা বাঙালি, হ্যাঁ,
আমাদের মনে করেন জোর করে কোনো কিছু না দিলে আমরা নিজেরা কিছুই করতে চাই না। হ্যাঁ, এরকম মানে ধরেন সাপোজ আমাকে যদি সকালবেলা দুপুরবেলা বা রাতের বেলা যদি খাইতে যদি না বলে, খাবারই খাই না। কালকে ধরেন আমি সারাদিনে খাইনি, রাতের বেলা আমার 10টা-11টার সময় খাইতে বলছে, তখন যে খালি খাওয়া দাওয়া করেছি। কে বলছে? নাসরা যদি নাও বলতো আমি তার কালকে খাইতামই না সকাল থেকে। ভাই এটা বলে মানে আমি এরকমই, মানে এরকম তাই বলে ওই রকম না, যা সেই রকম বলতেছি। ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়া বলতে বিষয়টা কি? ইন্ডাস্ট্রি যুক্ত বলতে ধরেন যারা ফ্রিল্যান্সিং এর কাজ করে, হ্যাঁ, ওইরকম একটা প্রতিষ্ঠান বা ট্রেনিং দিচ্ছে, তাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দেওয়া, এবং ওই প্রতিষ্ঠানে আপনারা যারা ফ্রিল্যান্সিং এর কাজ করতেছে তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসলেন, তাদেরা কিভাবে কাজ করতেছে, হ্যাঁ, যতটুকু ওরা আপনাকে দেখাবে। এখানে আমি কিন্তু এরকম ভাবে বলতে পারি না ওরা আপনার সাইট কাজ করতেছে ডাইরেক্ট আপনাকে দেখালো, কারণ কি ওরা কিন্তু নিজস্ব একটা টাইম লাইনের মধ্যে কাজ থাকে না, ওদের ডেডলাইন কিন্তু থাকে যে এই সময়ের মধ্যে ওদের কাজ দেখাতে হবে। আপনি এখন ওই সময় ওর সামনে যা কাজ করতেছেন, ও কি হেজিটেট ফিল করবে না? হ্যাঁ, আপনারা ওরা কিভাবে কাজ করতেছে, কোন কোন সাইডে কাজ করতেছে, ওরা আপনাকে হালকা বেসিক ধারণা দিল বা ওদের সাথে দেখা দেখি করলেন, হয়তো আপনার দিক দিয়ে কোনো কাজ করে নিল, সেটা ওরা ওদের মতন করে ইয়ে করে। বগুড়ার মধ্যে কমপক্ষে তো কয়টা আছে, 23-24টার উপরে এরকম প্রতিষ্ঠান আছে যারা ফ্রিল্যান্সিং জগতে আছে। এখন এর মধ্যে কোনটার সাথে আপনাদেরকে অ্যাড করে দেবে সেটা স্যার ঠিক করে দেবে। এর একেবারে মির ফ্রিল্যান্সিং এখানে ছিল, তারপরে হচ্ছে ডাইটে ছিল, হ্যাঁ, তারপর জর্সিতলার মধ্যে তো দেখলাম 2টা নাকি 3টা আছে, তার মধ্যে ওখানে আমার একটা স্টুডেন্ট একটা ফ্রিল্যান্সিং অফিসের সাথে অ্যাড আছে, ওখানেও আপনাদের দিয়ে আসা যেতে পারে, কিন্তু ওদের এখন চাপ চলতেছে, এখন দিয়ে আসলে ওরা একটু ঝামেলা করবে। মানে এখানে 36টা ক্লাস হবে, বাকি 36টা অন্য জায়গায়। হ্যাঁ, যেতে হবে, কারণ আপনি যখন বাস্তব লাইফের সাথে ওদের সাথে কাজ কিভাবে করতেছে, হ্যাঁ, ওদের পরিবেশ কি রকম, ওটা যদি না বোঝার চেষ্টা করেন তাহলে কি লাভ হবে? হ্যাঁ, প্রথম 36টা টানা হবে, ওই 36টা টানাই হবে। ওই সময় আসুক, ওই সময় আসলে তারপর দেখা হবে না। দেখা যাচ্ছে এরকম হতে পারে ওখানে 10টা ক্লাস করলেন, 10টা ওখানে যে ঘোরাফেরা করলেন, আড্ডা উড্ডা দিলেন, ওদের সাথে সময় কাটালেন, ওরা কিভাবে কাজ করে সেসব দেখলেন, তারপর আবার 10টা ক্লাস এখানে প্র্যাকটিস করলেন, বা প্র্যাকটিক্যালে বা ইয়েতে দরকার পড়ে না, কিন্তু আপনি যেই সেক্টরে শিখতে আসছেন এখানে কি আপনার নলেজ নিবে না? নলেজ পরীক্ষার জন্য আপনাকে সব জানা লাগে। আর আপনাকে যে নেগোসিয়েশন যে এসব জানাচ্ছি, এগুলোর পিছনে এগুলো পরীক্ষার হলে আসবে না, কিন্তু এটা আপনাদের ওই যে বোর্ড প্রতিনিধি বা ইয়ারা যখন আসবে না, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে, ভাইবার মধ্যে জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ, নেগোসিয়েশন কি, হ্যাঁ, এটা হচ্ছে এলিমেন্টস বা হচ্ছে এসব সম্পর্কে একটু বলো, হ্যাঁ, বা তুমি যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতেছো, প্রথম যে স্কিল যেটা একদম বেসিক, এই জিনিসটা জানাই লাগবে, সেই জিনিসটা কি, তখন কি বলবেন? হ্যাঁ, আপনাকে নেগোসিয়েশন জানতে হবে, নেগোসিয়েশন না জানলে আপনি ডিজিটাল মার্কেটিং করতেই পারবেন না। কারণ ওই যে বললাম না, ফেসবুকে যে ক্যাম্পেইন চালাবেন, হ্যাঁ, কোথায় থেকে কি চালাবেন, কত টাকা খরচ হচ্ছে, এসব নিয়ে যদি আলোচনাই না করেন, ও তো আপনাকে পেমেন্ট দিবে না, প্লাস আপনারই লস প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, টপিকের কথা বলতে বলতে বাইরে চলে গেলে কি আপনাদের সমস্যা হয়? কারণ আমরা তো টপিকের অনেক সময় বাইরে চলে গেছি, 36 দিন ক্লাস থেকে 72 দিনের ক্লাসে চলে গেছি, হ্যাঁ, ফিউচারে চলে গেছিলাম। আচ্ছা, এলিমেন্টস অফ কম্পিটেন্সি। এলিমেন্টস অফ কম্পিটেন্সি কি? আজ এখানে দেখেন, এলিমেন্টস অফ কম্পিটেন্সি, এই যে 2টা টপিক আছে না, এই 2টা টপিক, সেটা হচ্ছে প্ল্যান, নেগোসিয়েশন, মানে আলোচনার পরিকল্পনা। আলোচনায় বসার আগে সঠিক পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। এখন বিষয়টা হচ্ছে, দেখেন এখানে মূল বিষয়গুলো, আলোচনার উদ্দেশ্য নির্ধারণ করে নিজের চাহিদা ও সীমাবদ্ধতা চিহ্নিত করার উপর চিহ্নিত করা, অপর পক্ষের সম্ভাব্য চাহিদা বুঝে নেওয়া, তথ্য সংগ্রহ ও পদ্ধতি
প্রস্তুতি নেওয়ার বিকল্প সমাধান ঠিক করার আলোচনার কৌশল নির্ধারণ করা। যাই হোক, এটা ওই যে আমি আপনাদের একটু আগে যে উদাহরণ দিয়েছিলাম না, যে কি করবেন আপনি হচ্ছে ক্যাম্পেইন চালাবেন, সেই ক্ষেত্রে ক্যাম্পেইনে কি কি সুবিধা পাওয়া যায়, লোকেশন ঠিক করা যায়, তারপরে হচ্ছে এইজ বয়সটা সিলেক্ট করে দেওয়া যায়, তারপরে হচ্ছে কতদিন থেকে কতদিন পর্যন্ত হবে সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। হ্যাঁ, এসব বিভিন্ন কিছু আমরা সিলেকশন করতে পারি না। তারপরে এখানে আমাদের কি রকম কস্ট আসতে পারে, হ্যাঁ, পেমেন্ট করার আগ পর্যন্ত আমাদের কিন্তু এসব কিন্তু দেখায় না। এইসব সম্পর্কে আপনাকে আগে ওকে বোঝাতে হবে যে আমার এই করলে এরকম খরচ হতে পারে, এই করলে আপনার এই সব এরিয়ার লোকেরা দেখতে পারবে, এই বয়স সিলেক্ট করলে এই বয়সের মানুষগুলো দেখতে পারবে। হ্যাঁ, মানে এই সব কিছু আপনাকে ওনাকে বুঝিয়ে দিতে হবে। প্লাস এইটুকু কাজ করলে আপনার এত টাকা অনলাইন কস্ট মানে ডলার চলে যাবে। আপনি তো ডলার যাচ্ছে, কিন্তু আপনি যে এই ক্যাম্পেইন করে দিলেন, আপনার কি নিজস্ব চার্জ নাই? আপনি এটার জন্য কিরকম চার্জ নেবেন, হ্যাঁ, সেগুলো সব ওনাকে বিস্তারিত বুঝিয়ে বলবেন। দেখা যাচ্ছে আপনার বললো যে কত খরচ হচ্ছে ডলার, এরকম যে 1140 গেছে, হ্যাঁ, 1140 টাকা গেছে। তে এখন কি বা না 1400 টাকা গেছে, 1400 টাকা ধরেন 40 টাকা করে যদি ডলার হয় 140, তাহলে সেক্ষেত্রে হোক 1400 টাকা আপনার গেছে। তো এখন সেক্ষেত্রে ডলার খরচ গেছে, এখন যদি আপনাকে শুধু ডলার খরচ দেয় তাহলে কি আপনার হবে? কারণ আপনিও তো খাটছেন, আপনার এক মানে ধরেন ডলারের আপনি কিনে রাখছিলেন, সেই ডলারটা খালি এখানে বাই করছেন। হ্যাঁ, এখানে যে আপনি শ্রম দিলেন, সময় দিলেন, হ্যাঁ, এটা কি কোনো মূল্য নাই? তাহলে তো আপনি তো এই ফিল্ডে আসে তো আপনি তো কোনো লাভই হবে না। মানুষ এখান থেকে তো ইনকাম করতে চায়, সেখানে যদি ইনকামই না হয় তাহলে হবে? তাই আপনাকে সেই সব কিছু বিবেচনা করে আপনার নিজের যে চাহিদা সেটাও আপনাকে বলতে হবে। প্লাস এইরকম চাহিদা আবার প্রকাশ করা যাবে না। ধরা আছে যে আপনার কি ডলার খরচ হয়েছে 1000, হ্যাঁ, আর আপনি বলতেছেন যে হচ্ছে তাহলে আমাকে 5000 টাকা দিও। কি আমি আজ সময় দিলাম, এটার বিলে যদি 4000 টাকা হয়ে যায় তাহলে কেন হবে? খাজনা থেকে বাজনাই হয়ে যাবে। তখন কি করবে যে অসুবিধা নেই, আমি নিজেই হ্যাঁ হালা ইয়া করতেছি, ঠিক আছে, নিজেই হচ্ছে ইয়ে করা যায় না, ক্যাম্পেইন করা যায় না, অ্যাড ক্যাম্পেইন করা যায় না। ইউটিউবের মধ্যে অনেক হাজার হাজার ভিডিও আছে, কিন্তু আপনার কাছে কেন আসতেছে? কারণ আপনি এটাতে দক্ষ, তাই না? তো ওইভাবেই আপনাকে বোঝাতে হবে এবং সীমিত রেখে, যাতে আপনার যে ক্লায়েন্ট আছে সে আপনার প্রতি আকৃষ্ট হয়। কারণ এসব সেক্টরে হচ্ছে আপনি শুধু একমাত্র ফ্রিল্যান্সার না, আরো অনেক ফ্রিল্যান্সার আছে। হ্যাঁ, অনেকে এরকম আছে শুধুমাত্র 50 টাকা দিয়ে আমি করে দেবো নি, কারণ 5 মিনিটের কাজ, 10 মিনিট লাগবে, তাই না? ও যদি একদম পেমেন্ট যদি একদম ঠিক করে দেয় যে এই টাকা, তাহলে ডে বাই যে টাকা হবে সেটাকে চলে যাবে। আর যদি আমাদের প্রতিষ্ঠানের মতন যদি করে রাখে যে হচ্ছে হতেই থাক একসময় বন্ধ করবো নি, হ্যাঁ, আমাদের কিন্তু এখনো কিন্তু এটা রানিং এ আছে, কিন্তু বন্ধ করতেছে না। হ্যাঁ, আর স্যার বলতেছে আরো 1 সপ্তাহ চলুক, তারপরে হয় বন্ধ করবো নি। খালি বলে রাখছে কি যে ডলার কত যাচ্ছে খালি সেটার হিসাব দিও, তাহলেই হবে। কত টাকা খরচ করবে সেটা বড় বিষয় না, বড় বিষয়টা আরো 7-8 দিন চলুক, হ্যাঁ, যত খরচ হবে পরে লাস্টে এক সময় বলে দিও, ওসব পরে হলে স্যারেরা বুঝবে। আচ্ছা, এখানে মূল বিষয়টা কি বুঝতে পারছেন? পরিকল্পনা মানে আলোচনার পরিকল্পনা। কোনো আলোচনা করতে গেলে আপনি যদি সর্বপ্রথম যদি পরিকল্পনা না করে যান, বা এখানে আপনার চাহিদা কি বা হচ্ছে আপনার এখানে সীমাবদ্ধতা কি, এসব যদি চিহ্নিত না করেন, তাহলে কি অপর পক্ষ, হ্যাঁ, আপনার যে ক্লায়েন্ট, সে কি আপনাকে হচ্ছে পেমেন্ট দিবে বা আপনার সাথে কিন্তু বিজনেস বা হচ্ছে এগ্রিমেন্টে যাবে না। হ্যাঁ, সেই জন্য আপনারা সর্বদাই চেষ্টা করবেন কোনো সময় আলোচনা করার আগে কি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছেন সেই বিষয় নিয়ে একটু না বেসিক ধারণা, প্লাস কি কি প্রয়োজন, মেইন পয়েন্টগুলো তার সামনে উপস্থাপন করবেন। হ্যাঁ, ভালো পরিকল্পনা থাকলে আলোচনায় আত্মবিশ্বাস বাড়ে এবং
সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সত্যি কথা বলতে আপনি পরিকল্পনা করে গেলেন যে আপনার এই ক্লায়েন্টের সাথে হচ্ছে এটা ডিল করবেন, সববারে কি সাকসেস হয়? সাকসেস হয় না। হ্যাঁ, না হতে পারে, এটাই স্বাভাবিক। 50-50। আপনি কাউকে হচ্ছে প্রপোজাল দিলেন, সে যে সবসময় অ্যাকসেপ্ট করবে, বা ওকে প্রপোজ করলেন আর এই যে অ্যাকসেপ্ট করবে তা কিন্তু না, ওটা ক্যান্সেল করতেও পারে। হ্যাঁ, কিন্তু যখন প্রপোজ করার যে পদ্ধতিটা, হ্যাঁ, সেটা যখন উন্নত মানের হয় বা সুন্দর হয়, বা যাকে করলেন সে যদি ওটাতে যদি হচ্ছে প্রফুল্ল বলেন বা খুশি হয়, হ্যাঁ, বা সন্তুষ্ট হয়, তাহলে কিন্তু সে ওটা অ্যাকসেপ্ট করার সম্ভাবনা বেশি। এটা কাজ করে। তো সেহেতু যখন ভালো পরিকল্পনা হবে তখন আপনাদের কি হবে, আলোচনা করতেও আত্মবিশ্বাস বাড়বে, প্লাস সফল হওয়ার সম্ভাবনা থাকে। আত্মবিশ্বাস কখন বাড়ে জানেন? যখন ওই পরিকল্পনা এর আগেরও এরকম একটা ক্লায়েন্টের সাথে আপনি কথা বলছেন এবং এইসব কথা বলছিলেন, বিদায় কি হয়েছে, ওরা মানে আপনাকে কাজটা দিয়েছে, তখন কিন্তু আপনি একদম মানে টেনশনই নাই। এর আগেও তো এসব ক্লায়েন্ট আমি হ্যান্ডেল করেছি, যার কারণে কি করেছি, আমি কাজটা পেয়ে গেছি। এই ক্লায়েন্ট আবার কি আছে, এর সাথে ওইরকম ভাবে কথা বলবো, ওইভাবেই বলবো, তাহলে তো হয়ে যাচ্ছে, আত্মবিশ্বাসটা বাড়ে। আচ্ছা, এটা হচ্ছে কি পার্টিসিপেন্ট ইন নেগোসিয়েশন, আলোচনায় অংশগ্রহণ। পরিকল্পনার পর বাস্তবে আলোচনায় অংশ নেওয়া হলো এই ধাপ। মানে আপনি শুধুমাত্র আলোচনার পরিকল্পনা করলেন যে আপনি এটা করবেন বা এটা বলবেন বা এটা চাইতা সেটা আপনি উপস্থাপন করবেন, বাট আপনি যদি ওই আলোচনা সবাই অংশগ্রহণই না করেন, ধরেন আপনাকে কি বলছে যে যশোদলা একটা রেস্টুরেন্টে বসা হোক, হ্যাঁ, আমি এটা করতে চাচ্ছি, আপনি আমার একটা ক্যাম্পেইনটা করে দেন। হ্যাঁ, শুধুমাত্র ক্যাম্পেইন না, এসইও করা যায়, হ্যাঁ, তারপর আপনার হচ্ছে থাকে ব্যাকলিং আছে, হ্যাঁ, বিভিন্ন কাজ আছে, এগুলো করে দেওয়া যায়। এগুলো আপনার করে দেওয়া লাগবে, আপনি এখানে করে যে আপনি আগে থেকে কনসেপ্ট ঠিক রাখলেন যে আপনি ব্যাকলিং সম্পর্কে বোঝাবেন বা এসইও সম্পর্কে বোঝাবেন, বা যেটাই হোক, যে টপিক সম্পর্কে ওই সম্পর্কে বোঝাবেন, এটা বলবেন, ওটা করবেন। কিন্তু আপনি আলোচনা যে সময়টা বাইন্ডিং করে দেওয়া ছিল যে বিকাল 4টার সময় আমরা হচ্ছে এই রেস্টুরেন্টে জিভে জল হোক বা হোক ওখানে আপনি বসবেন, ঠিক আছে, কিন্তু আপনি গেলেন না, তাহলে হবে? তাহলে আপনার আলোচনা করার সময়, আলোচনা করার আগে কি করতে হবে, তার পরিকল্পনা করতে হবে, কি বলবেন, কতটুকু কি চাহিদা, সবকিছু ঠিকঠাক রাখবেন, তারপরে গিয়ে সেখানে আপনাকে অংশগ্রহণ করতে হবে। তার মানে আলোচনা করতে গেলে আমার দুইটাই লাগতেছে, আগে পরিকল্পনা করতে হবে, প্লাস দ্বিতীয়তে অংশগ্রহণ করতে হবে। এই দুইটা করলেই তো মনে হয় আলোচনা হয়ে যাবে, তাই না? আপনাদের যখন এখানে যখন প্রজেক্ট থেকে যখন আলোচনা করতে আসবে না, ওরাও কিন্তু আগে থেকে আপনাদের কি জিজ্ঞেস করবে, হ্যাঁ, কি আছে না আছে, এলে কিন্তু আগে থেকে ঠিকঠাক করে আসে। হুট করে আসে কিন্তু আর বলতে পারে না যে তোমাদের কাছে সিএসসি বিলেম আছে, সিএসসি বিলেম দেখেছো, তারপরে হচ্ছে গেঞ্জি পাইছো, এসব যে জিজ্ঞেস করে, ওরা কি এমনি বুঝতে পারবে যে দেওয়া আছে কি দেওয়া নেই? ওরা কিন্তু আগে আলাদা করে থাকে, ওদের কাছে রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে আমরা এসব প্রোভাইড করেছি বা আমরা এই পর্যন্ত শিখাইছি, হ্যাঁ, ক্লাস মডিউল দেওয়া লাগে যে আপনাদের এই টপিক পর্যন্ত আমাদের শেখানো হয়েছে। আচ্ছা, এই যে আমরা আলোচনায় অংশগ্রহণ করব, সেখানে মূল দক্ষতা হচ্ছে স্পষ্ট ও ভদ্রভাবে কথা বলা, তারপর সক্রিয়ভাবে শোনা। আপনাকে আলোচনায় যখন অংশগ্রহণ করবেন, আপনাকে কি করতে হবে, স্পষ্ট এবং ভদ্রভাবে কথা বলতে হবে, ঠিক আছে? আঞ্চলিক ভাষা বা হচ্ছে তুই মুই ফ্রেন্ডলি যে একটা কথা, সে কথা বলা ঠিক না। হ্যাঁ, আমাদের সকলেরই উচিত কি আপনি করে কথা বলা, তাই না? আপনারাও এরপর থেকে তাই করবেন। এই ক্লাসটার পর থেকে আগে আপনারা যা করছেন, কিন্তু এরপর থেকে আপনাদের কাজ কি, আপনি করে কথা বলা, ঠিক আছে? আচ্ছা, আপনাদের এই যে প্রতিষ্ঠানে আসতেছেন না, এই যে 5 মিনিট 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি এখন আপনাদের কিছু বলতেছি না, ঠিক আছে, কিন্তু আপনাদের ওই যে নিচে দিকে ক্লাস আছে না ওয়ার্ক প্লেসের যখন ক্লাসটা হবে, তারপরে ওখানে যখন বলা হবে যে আপনারা কি নিয়ম পালন করতে হবে,
তারপর থেকে কিন্তু নিয়মই হবে। আর এখন থেকে আপনাদের নিয়ম কি হলো, আপনি করে কথা বলা। যেটা আমি আপনাদের শেখাইনি সেটা তো আপনারা করবেন না, স্বাভাবিক বিষয়, কিন্তু যেটা আপনাদের শেখানো হচ্ছে তারপর থেকে তো সেটা ভুল করা উচিত না। তাহলে এরপর থেকে আপনারা কি করবেন, সবার সাথে স্পষ্ট এবং ভদ্রভাবে কথা বলবেন। হ্যাঁ, আপনি এখন এখানে অনেকের সমস্যা, এখানে কারো সমস্যা নাই, কিন্তু অনেকের সমস্যা থাকে না যে তুকতামু করে কথা বলে, তাই বলে আবার ভাবেন না তাহলে ওকে আগে শুদ্ধ করে কথা বলতে হবে না, আচ্ছা জীবনে কথাই না বলে। আপনাকে এখানে স্পষ্টভাবে বলতে যাচ্ছে আপনার যতটুকু সম্ভব যে উচ্চারণটা করতেছেন সেই উচ্চারণটা যেন আপনার সামনের মানুষটা বুঝতে পারে, প্লাস ভাষাটা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, এইভাবে আপনাকে আচরণটা করতে হবে বা কথা বলতে হবে। ভদ্রতা বুঝিয়ে দিলাম। সক্রিয়ভাবে শোনা। এখন বিষয়টা, আপনি নেতা মানুষ, আসলেন, বক্তৃতা দিলেন আর চলে গেলেন, আপনার এখানে যে হচ্ছে ভোটার যারা ছিল তাদের কারো কথা শুনলেন না, তাহলে কি হবে? হ্যাঁ, এখানে আপনাদের কি করতে হবে, সক্রিয়ভাবে শুনতে হবে। যেমন আপনি কথা বললে উনি যেমন শুনবে, ঠিক তেমনি উনি যখন কথা বলবে আপনাকে শুনতে হবে। যেমন আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, কিন্তু আপনারা কথাও বলেন না, আমি কিছু শুনতেও পারি না। যাই হোক, সম্ভবত আমি বিরক্ত হই না। আমার ক্লাসগুলোর, পূর্বের ব্যাচগুলোর ক্লাসগুলো দেখেন, ওখানে ওরা প্রচুর কথা বলে। হ্যাঁ, কয়েকটা ক্লাস এরকম ভাবে যে মনে করেন একদম এক্সেস লেভেলের বাইরে চলে গেছে। হ্যাঁ, তারপর আবার কি বলতেছি, হয়েছে পার্কে থেকে ঘুরে আসছি আমরা, এবার আমরা আবার ক্লাসে ফিরে আসি। দু একটা ক্লাস, পুরোনো ক্লাসগুলো দেখেন, ওখানে ইয়ে আছে। হ্যাঁ, কারণ বিনোদন, হাসিটা আমাদের করা উচিত, ঠিক আছে, কিন্তু আপনারা যে কথাই না বলেন, আমি তো ফিডব্যাকই পাচ্ছি না, সবাই তো খালি আমাদেরই তাকিয়ে আছেন। অবশ্যই এটা ঠিক যে আমরা যখন কোনো কিছু ক্লাস করাবো তখন টিনির উচিত কি করা, আই কন্টাক্ট ঠিক রাখা। যেমন আমি কথা বলতেছি, সবাই আমাদের তাকিয়ে আছে, তার মানে কি আপনারা আমার কথা শোনার চেষ্টা করতেছেন বা শুনতেছেন। এখন আমি কথা বলতেছি, আপনি ওইদিকে জানলা দিয়ে তাকিয়ে বাইরে কোনো পাখি হচ্ছে কিছু করতেছে সেটা দেখতেছেন, তাহলে কি ব্রেন এখানে আছে নাকি বাইরে আছে? হ্যাঁ, এটা ভালো দিক। আচ্ছা, তারপরে এখানে কি বলছে, নিয়ম। আচ্ছা, এখানে উপস্থাপন, আবেগ নিয়ন্ত্রণ রাখা, হ্যাঁ, মনোভাব দেখানো, সমাধান চেষ্টা করা। এখন বিষয়টা এখানে আপনাকে কি করতে হবে, আপনার প্রস্তাবটা কি করতে হবে, সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এবং এইরকম না সে বলতেছে যে এটা অনেক সময় আমরা ইয়েতে যাই না, মার্কেটে যাই, প্রোডাক্ট কিনি, প্রোডাক্ট কেনার সময় দেখা যাচ্ছে মূল্য দেওয়া আছে কত, 800 টাকা। আমরা প্রোডাক্ট কেনার সময় কত বলতেছি, 400 টাকা বা 500 টাকা। হ্যাঁ, 200 আরো ভালো, আপনি মনে হয় মেয়েদের সাথে যান। যাই হোক, এখন আপনাদের কি ওই প্রোডাক্টটা আপনি কিনতেছেন, প্রোডাক্ট যখন কিনতেছেন তখন আপনি কি বলবেন, মূল্যটা কমিয়ে দিলেন। হ্যাঁ, কারণ কি সবাই কিন্তু লাভ চায় না, কারণ যে মূল্য দেওয়া আছে সেই মূল্য যদি দিই তাহলে আর নেগোসিয়েশনেরও দরকার নাই, ইয়ারও দরকার নাই, কারণ ওটাতে এক দর হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের কাজটা হবে, যখন আমরা আলোচনাটা করব আমাদের যে চাহিদা সেই চাহিদাটা আমরা সুন্দরভাবে বুঝাবো বা সুন্দরভাবে বলবো। এখন ধরেন ওই যে ছোট বাচ্চারা যে চিপস ও ললিপপ খাওয়ার জন্য তেরম বেরম করে ওঠে না, আপনি দেখা যাচ্ছে আপনার সাথে কাউকে নিয়ে গেছেন, সে যদি ওই সময় যদি ওইরকম করে তাহলে কি হবে? বা আপনার ক্লায়েন্ট বলছে না আমাকে দেন স্যার, এবারে প্রথম স্যার আমি এটা আমার প্রথম, আপনি আমার ক্লায়েন্ট, আমাকে এবার দেন, তাহলে কি হবে? আপনাকে কি অফিশিয়াল ফরম্যাটেই কি করতে হবে, হ্যান্ডেল করতে হবে। আপনি যে কথাটা বলবেন সেটা যেন অফিশিয়াল, প্লাস উনি যেন মনে করে যে আপনি এই বিষয় মানে এটা আপনার আছে কি এর আগে অনেকবার করেছেন। কিন্তু আপনি যখন নতুন হবেন তখন কি করবেন,
স্যার এটা আমার প্রথম এটা একটু দেন স্যার, একটু দেন, এত রিকোয়েস্ট বা ওইরকম করা যাবে না। হ্যাঁ আপনি বলতে পারেন স্যার একটু দেখেন, হ্যাঁ, সুন্দরভাবে। আপনাদের বললাম না মির, হ্যাঁ ফ্রিল্যান্সিং, ওনার কথার ধরন খুব সুন্দর। ওনার যদি সাথে যদি কেউ কথা বলেন তাহলে বুঝতে পারবেন একটা ফ্রিল্যান্সার যখন কোনো ক্লায়েন্টদের সাথে কথা বলুক বা এমনি সাধারণ মানুষের সাথে কথা বলুক, হ্যাঁ তার কথার ধরনটা কীরকম হয়। ওনার সাথে হয়তো একবার মিট বা একটা কথা বলানোর ইয়ে থাকবে, দেখবেন ওনার কথার খুবই স্পষ্ট এবং উনি কথা বলার সময় এভাবে, জি ভাইজান আপনি ঠিক বলেছেন, হ্যাঁ এইভাবে করা যাবে, হ্যাঁ হ্যাঁ আপনি সঠিক বলেছেন, এটা তো ইউনিক আইডিয়া। মানে উনি তার সামনের ব্যক্তিকে হচ্ছে যখন প্রলোভন দেয়, আমরা কিভাবে দিই একটু কমে দেন এটা, উনি আপনার সামনের ব্যক্তি কোনো কথা বলেন, হ্যাঁ আপনি তো রাইট অনেক সুন্দর বলেছেন, এটাও তো করা যায়, আচ্ছা এটা করা যায়, কিন্তু এটার সাথে এটা করলেও ভালো হতো। মানে ওনার যেটা টার্গেট উনি ওটা করবে ঠিক আছে, কিন্তু সামনে যে ব্যক্তি যে কথাটা বলছে তাকে কি অ্যাপ্রিসিয়েট করতেছে, তখন কি হবে, না ইনি আমাকে খুব সম্মান দিচ্ছে, না লোকটা খুব ভালো। হ্যাঁ এগুলো কিন্তু আপনাদের থাকতে হবে। তাই বলে আবার বলেন না এটা তেল মারিচ্ছি, তাই না? না মানে সামনের কথাই হ আর সামনের কথাই না, এটা কিন্তু আমরা কি বলি তেল মারা বলি না? হ্যাঁ এটা কিন্তু তেল মারা না, হ্যাঁ আমরা তেল মারতেছি না, আমরা জাস্ট নেগোসিয়েশন করতেছিলাম। আচ্ছা তারপরে গুরুত্ব, সঠিক অংশগ্রহণের মাধ্যমে উভয় পক্ষ সন্তুষ্টি নিশ্চিত করা যায়, প্লাস নেগোসিয়েশন স্কিলের উপকারিতা বা এটা সম্পর্কে উন্নত হয়, যাই হোক ক্ষমতা বাড়ে এবং দ্রুত সমাধান ক্ষমতাও বাড়ে, তারপর দ্বন্দ্বের সমাধান সহজ হয়, প্লাস ফ্রিল্যান্সিং ও চাকরির ক্ষেত্রে সাফল্য আসে। স্বাভাবিক বিষয়, ফ্রিল্যান্সিংই করেন আর চাকরি করেন যেখানে যান, আলোচনা এটা স্বাভাবিক, অংশগ্রহণ করলে এবং আলোচনার যে টপিক কি নিয়ে আলোচনা করবেন সেগুলো যদি আপনি ঠিকঠাক রাখেন 100% আপনারা সাকসেসফুল হবেন। 100% না 99%, 100% বলে তাহলে তো বলবেন যে আমি তো গিয়েছিলাম কিন্তু হলো না। তার মানে কি, যে ব্যক্তিটা আপনাদের সাথে হচ্ছে ক্লায়েন্ট মানে কমিউনিকেট করেছিল যে আমি এই কাজটা করব, সে নিজেই 100% শিওর ছিল না যে আমার এই কাজটা করা লাগবে। সে দ্বিধার মধ্যে আছে, করবো কি করবো না, করবো কি করবো না, দেখি যদি হচ্ছে কমের মধ্যে হয়ে যায় তাহলে করবো না, সে করবো না, এরকম। ও কিন্তু আগে থেকে ঠিক করে আসছে যে আমি করবো না, বা করলে করবো না, না করবো। তাহলে সেই ব্যক্তির সাথে তো আপনার 100% হবে না। কারণ আপনি যখন আপনার প্রপোজাল দিবেন দেখতেছে এত টাকা, আবার চার্জ নিচ্ছে এত টাকা, হ্যাঁ অত দরকার নেই, বুঝতে পারছেন? আর যখন বলবে না আমাদের প্রজেক্ট শুরু হবে এত তারিখ থেকে, আমার তো অ্যাড চালাতে হবে, স্টুডেন্ট নিয়ে আসতে হবে, তখন আমার কি এটা বাধ্যতামূলক, আমার এটা করাই লাগবে, তখন ও কিন্তু ঠিকঠাক বলবে যে আমার করাই লাগবে, বুঝতে পারছেন? আসলে আপনারা যখন ক্লায়েন্ট কারোর সাথে হ্যান্ডেল করবেন তখন বোঝার চেষ্টা করবেন ও কেন করতেছে, আদৌ কি ওর ওটা নিডস আছে কিনা, মানে প্রয়োজন আছে কিনা। যদি ওর ওটা প্রয়োজন না থাকে, জাস্ট মানে ওই রকম যে করলেও করতে পারি, না করলে নাও করতে পারি, এরকম ক্লায়েন্টদের সাথে আপনাদের মানে সম্পর্ক খুব একটা বেশি ভালো হবে না, আমরা যারা যতদূর জানি। তো এনারা মানে ওই যে ইয়ার মতন, হলে হলো না হলে না হলো, এরকম টাইপ। কিন্তু যাদের প্রয়োজন তাদের সাথে আপনি বার্গেনিং করে প্রয়োজন বলে দেখবেন যেখানে 100 টাকা লাভ করা যায় সেখানে আপনি 200 টাকা লাভ করতে পারবেন, কারণ কি ওটা ওনার প্রয়োজন। যেটা কেমন হয় যে আমরা অনেক সময় দোকানে যাই না, ঈদের আগে জিনিসপত্রের দাম বেড়ে যায়, কেন বেড়ে যায়? আরে ঈদের আগে নতুন কাপড় পরবেই, ওর ওটা চাহিদা, ওটা দরকার হয়, তখন ওর দাম বাড়িয়ে দেয়। কিন্তু যখন ঈদ ছাড়া চলে ওই প্রোডাক্টটি কিন্তু দাম কম, আবার খালি ঈদ না, আচ্ছা শীতের পোশাক দাম বেশি। আর 15 দিন পর দেখবেন যেই হুডি আপনাকে 1300 1500 1800 বলছে, সেই হুডি বলবে এখন হচ্ছে কিছুদিন পর বলবে হচ্ছে 600 টাকা 700 টাকা। যে জ্যাকেট মানে হচ্ছে যে জ্যাকেটগুলো আমি দেখলাম 2500 3000, সেগুলো দেখবেন 1200 1300 চলে আসবে। কারণ কি এখন যে সিজন চলতেছে এই সময় মানুষ কিনবে, এই জন্য ওগুলোর দাম চড়া। আর যখন দেখবে যে না এসব আর কিনবে না, তখন কি গরমের কাপড় কিনবে, তখন কি এইসব মোটা ওইসব জ্যাকেট এটা এলে কিনবে, তখন কি কিনবে, তখন পাতলা, হ্যাঁ তখন ওগুলো কিনবে, তখন এগুলো আর বিক্রি হবে না, তখন কি করবে, দামগুলো কমে দিই, তাও যেন আমার কি পণ্যগুলো বিক্রি হয়ে যায়। যদিও এটার সাথে এটার কোনো সম্পর্কিত নাই,
বাট এই যে মানে হচ্ছে প্রয়োজন জিনিসটা বোঝানোর জন্য আমি এটা বললাম যে আর এটা নিডস আছে, এই সময় আমি ওর কাছ থেকে ভালো টাকা তুলতে পারবো। আচ্ছা, এটা গেল। এরপরে কি আছে? অপারেটিং অফিস অ্যাপ্লিকেশন কি সফটওয়্যার। আচ্ছা, অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই যে এটা দ্বিতীয়টা কি বলছিলাম, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, এটা আছে না? এর মধ্যে ছিল অপারেটিং অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, অপারেটিং অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সম্পর্কে আমরা জানবো, তার আগে আমরা কিছু জিনিস জানা উচিত। এই দেখেন, এই যে অপারেটিং অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা আপনাদের সিএস এর মধ্যে আছে। এর মধ্যে আবার এলিমেন্টস দিছে। অপারেট কি দিয়েছে? কম্পিউটার। আপনি যে অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাবেন, ঠিক আছে, কোথায় চালাবেন? তে কম্পিউটার আগে চালানো লাগবে না? তে কম্পিউটার সম্পর্কে আগে একটু জানি। কম্পিউটারের পরিচিতি, এটা হচ্ছে মডিউল 1। কোন মডিউল 1? এই যে এলিমেন্ট 1 না, এটাই হচ্ছে আমাদের মডিউল 1। কম্পিউটারের পরিচিতি। কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং প্রক্রিয়াজাত করে এবং ফলাফল প্রকাশ করে। কম্পিউটারে তো আমরা এসব কাজ করতে পারি। আমরা বিভিন্ন তথ্য দিই, ছবি দিই, ভিডিও দিই, ইয়া দিই, বিভিন্ন কিছু দিই, ও আমাকে সেটা দেয়। আবার এরকম ওয়ার্ডের মধ্যে দেখেন না, ক খ গ ঘ যেটা ইচ্ছা আমরা লিখতেছি, ও আমাকে সেটা দেখাচ্ছে এবং ওটা প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে চলে আসে, তাই না? তার মানে কি, ওকে আমরা কি তথ্য দিই, সেই হিসাবে ও প্রক্রিয়া করে আমাকে কি আবার করে, প্রক্রিয়াজাত করে ফলাফল প্রকাশ করে, তাই না? এখানে শুধুমাত্র কি আমরা লিখলে তাই দেয়? অনেক সময় দেখেন না ওই যে রেজাল্ট শিট, হ্যাঁ, স্কুল কলেজে রেজাল্ট হয় না, ওগুলো কি ও কি প্রত্যেকটা গণনা করে ক্যালকুলেটরে গণনা করে দেয়? ও কিন্তু এক্সেলের সূত্র দেওয়া থাকে, জাস্ট খালি নাম্বারগুলো বসে দেয়, ও এ প্লাস পাইলো না এ গ্রেড পাইলো না, ওর পয়েন্ট কত, জিপিএ কত, সব কিন্তু বের হয়ে যায়, তাই না? আচ্ছা, কম্পিউটার এর প্রধান অংশ আছে, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। হ্যাঁ, ইনপুট ডিভাইসের মধ্যে কি আছে? কিবোর্ড, মাউস। ইনপুট ডিভাইস কি বলতে পারেন? যেটা আমরা কম্পিউটারের মধ্যে ইনপুট দিই। এখানে কি এটা ব্যতীত আর কোনো কিছু আছে বলতে পারেন? দু একটা। কিবোর্ড, মাউস ছাড়া? হ্যাঁ, মাউস প্যাড তো কোনো কিছুই না। ওয়েবক্যাম, সরি মাউস প্যাড কেন, আর ল্যাপটপের যে ট্র্যাক প্যাড, হ্যাঁ, গ্রাফিক্স ট্যাব আছে, জয়স্টিক আছে, তারপর স্ক্যানার মেশিন আছে, ক্যামেরা আছে, তাই না? তাহলে তো ইনপুট ডিভাইস সম্পর্কে যদি বলে আপনারা তো বলতে পারবেন। এটা কিন্তু অনেক সময় প্রশ্নের মধ্যে আসতেই পারে বা জিজ্ঞেস করতেই পারে। আচ্ছা, প্রসেসিং ইউনিট সেটা কি? সিপিইউ। ওকে। আউটপুট ডিভাইস, মনিটর, স্পিকার, স্পিকার। তারপর আর কিছু আছে এর মধ্যে? দেখেন দু একটা কিছু আছে, প্রজেক্টর। মূলত আমাদের 3টা থেকে 4টা জানলেই হচ্ছে, ঠিক আছে? আপনাদের এনে যে যখন পরীক্ষা দিবেন, হ্যাঁ, তখন আপনাদের বেশ কিছু প্রশ্ন থাকতে পারে যে এই প্রশ্নগুলোর আপনাকে অ্যান্সার করতে হয়। যদি বলে যে এই প্রশ্নের অ্যান্সার, ধরেন আমাকে সোশ্যাল মিডিয়া সাইটের নাম লিখতে বলছে, হ্যাঁ, এখানে আপনাকে নাম লিখতে বলছে, সেক্ষেত্রে আপনি কটার নাম লিখবেন? মিনিমাম 3টা লিখতেই হবে। 3টার নিচে লিখলে সেটা গ্রহণযোগ্যতা কমে যায়। মিনিমাম 3টা লিখতে হবে। আর যদি পরীক্ষার হলের মধ্যে বলে যে 5টা লেখো, তাহলে কি 3টা লিখলে হবে? মিনিমাম 3টা লিখতেই হয়। আর যদি বলে দেয় বাইন্ডিং করে এই কটা লেখো, তাহলে আমাকে সেই কটা লিখতে হবে। আর এরকম আপনি 5টা 10টা জানেন, হ্যাঁ, আপনি চাইলে 5-6টা লেখেন, সমস্যা নেই, কিন্তু 3টার নিচে নামবেন না। যে হচ্ছে আমাকে সোশ্যাল মিডিয়ার নাম লিখতে বলছে, ফেসবুক, ইনস্টাগ্রাম লিখে শেষ, তা হবে না, আরো লিখতে হবে। কারণ আপনার হতে পারে পরীক্ষার মান 1, মানে ওই মার্কের নাম্বার 1, বাট শুরুতেই শেষ হয়ে গেলে স্যারেরা অনেক সময় করে, বাট আপনার তখন মানে এখানে নলেজটা একটু কমজোরি বা পাশের জন্য দেখে লেখছেন এরকম ভাবতে পারে। যদিও এটা অ্যাসরের মেন্টালিটির উপর নির্ভরশীল, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা সর্বদাই 3টার বেশি লিখবেন। স্টোরেজ ডিভাইস, স্টোরেজ ডিভাইসে কি আছে?
হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, এসএসডি, তারপর মেমোরি। মেমোরি। ওকে, চলবে। হ্যাঁ, সিডি, ডিভিডি, হ্যাঁ ওগুলো সবই আছে, যার মধ্যে আমরা কি তথ্য ক্যারি করে নিয়ে যেতে পারি। আচ্ছা, কম্পিউটার চালু ও বন্ধ করার নিয়ম। পাওয়ার বাটন চাপ দিয়ে চালু হয়। আপনাদের প্রত্যেকের পিসিতে হ্যাঁ একটা বড় বাটন থাকে, সেটাই হচ্ছে কি পাওয়ার বাটন। ওই বাটনটা তো মনে হয় সবাই দেখতে পাচ্ছেন বা সবাই জানেন, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। ধন্যবাদ, নাহলে আবার যদি দেখান লাগে। আচ্ছা, তারপরে আপনি তো চালু করলেন, ঠিক আছে, চালু করার পরে আবার বন্ধ করা লাগবে না? তারপর কই থেকে বন্ধ করতে হয়? স্টার্ট মেনু থেকে শাট ডাউন দিয়ে বন্ধ, তার খুলে ফেলে দিলেও কিন্তু বন্ধ হয়। কিন্তু এতে কি ক্ষতি হতে পারে? দেখেন নিচে লেখা আছে, সঠিকভাবে শাট ডাউন না করলে ডাটা নষ্ট হতে পারে। তাহলে কি, আমি যদি সঠিকভাবে যদি আমার পিসিটা বন্ধ না করি তাহলে কি হবে? ডাটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, শাট ডাউন তো সবাই করতে পারে, তারপরও আমি সিম্পলি দেখাচ্ছি। স্টার্ট অপশন থেকে আজ এখান থেকে পাওয়ার আজ শাট ডাউন, কিন্তু এগুলো এক একটা হতে পারে। কারণ আমারটা কি উইন্ডোজ 10, উইন্ডোজ 11 হলে এটা ধরেন এই মাউস কই গেল, এই জিনিসটা এখানে না থেকে এটা কিন্তু মাঝখানে আসতে পারে 11 এ, আর 7 হলে এখানেই থাকে, বাট কালারটা ডিফারেন্স। বুঝতে পারছেন? মানে স্টার্ট মানে স্টার্টিং, হ্যাঁ স্টার্ট মেনু সবারই সেম, কিন্তু স্থান এবং কালার বা দেখতে আলাদা হতে পারে এক একটা ভার্সনে। আচ্ছা, কম্পিউটার যে চলবে, হ্যাঁ এর জন্য যে সফটওয়্যার ইউজ হয় রান করার জন্য, সেটা হচ্ছে কি অপারেটিং সফটওয়্যার। ওএস, ওএস হলো কম্পিউটারের মূল সফটওয়্যার যা সব কাজ নিয়ন্ত্রণ করে। যেটা অপারেটিং সফটওয়্যার না থাকলে কম্পিউটার চলবেই না। হ্যাঁ, এখন অপারেটিং সফটওয়্যার এটা তো আমার দরকারই নাই, আমার কি করতে বলছে? ওপেন কম্পিউটার। হ্যাঁ হ্যাঁ, এটা এখন যদি এখানে যদি আমার অপারেটিং সফটওয়্যার যদি না থাকে পিসি অন হবে? এই জন্য আমার অপারেটিং সফটওয়্যার জানতে হলো। এখন অপারেটিং সফটওয়্যারের মধ্যে কি আছে? উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস। এটা তো মনে হয় অ্যাপল, খাওয়া অ্যাপল। আচ্ছা, তার মানে কি এখন এখানে আমাদের টপিক কি ছিল? অপারেট কম্পিউটার। আমরা কম্পিউটার চালাতে পারবো, অন করতে পারবো, অফ করতে পারবো, কম্পিউটারে কি কি থাকে সে সম্পর্কে হালকা ধারণা পাইছি না? এটা নিয়ে কোনো সমস্যা আছে? আপনারা এমনিতেও বলেছেন কম্পিউটার সম্পর্কে জানেন, হ্যাঁ বেসিক ধারণা আছে। এখানে তো আর বেসিক আলাদা করে কিছু দেওয়া লাগতেছে না। আচ্ছা, এখানে আছে তারপর অপশনটা কি? ইনস্টল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, ইনস্টল অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা তো আমরা ইনস্টল করব, কিন্তু আগে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি সেটা আগে শুনি। আমাদের সফটওয়্যার কয় প্রকার? 2 প্রকার। কি কি সফটওয়্যার? হ্যাঁ, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার আর অপারেটিং সফটওয়্যার দুইটাই সেম, মানে দুইটাই একই নাম। বুঝতে পারছেন? আপনারা 2 ভাই, আপনাদের বাবা এক না? সরি, এটা তো ওই টপিকের মধ্যে পড়বে না। এটা কি পড়তে পারে? এটা নাম একটা হচ্ছে ওই যে ইন্ডিয়া আর ভারত, দুইটাই একই জিনিস। হ্যাঁ না, এটাও উদাহরণ ঠিকই ছিল, কারণ আমি তো আপনার বাবাকে ডাকবো, আপনার নামে ডাকি, আর আপনার ছোট ভাইয়ের নামেই ডাকি, দুইটা একই ডাকেই হবে। কিন্তু এটাতে আবার হচ্ছে মানে টপিকটা আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু যখন ইন্ডিয়া আর ভারত বলতেছি, দুইটা কিন্তু একই দেশকে আমি করতেছি, বাট একই জিনিসের 2 নাম। কিন্তু এখানে আবার হয়েছে কি, যে আপনারা 2 ভাই, তাহলে 2 ভাই, তার মানে 2 জন আলাদা আলাদা, এই জন্যই তো আলাদা আলাদা নাম হয়েছে। কিন্তু অপারেটিং সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার দুটো তো আলাদা জিনিস না, দুটো তো একই জিনিসই, জাস্ট ওই ইন্ডিয়া আর ভারতের মতো আলাদা আলাদা নাম আছে। যাই হোক, অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি দেখতে পাচ্ছেন? অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি? যে সফটওয়্যার দিয়ে নির্দিষ্ট কাজ করা হয়,
তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এরা মূলত মাইক্রোসফট অফিস, এর মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট থাকে। আচ্ছা যাই হোক, তারপরে আরো দুই একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম বলতে পারবেন কেউ? ফটোশপ, ইলাস্ট্রেটর, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, তারপরে এটার নাম এরকম হতে পারে অ্যাডোবি ফটোশপ সিসি 2019, তাই না, 2021, মানে এটা কিন্তু অরিজিনাল নাম। কিন্তু আমরা কি করি, আমরা এখানে থেকে বলি ওয়ার্ড ওপেন করো, তো ওটা কিন্তু আমাদের কি বলা উচিত, মাইক্রোসফট ওয়ার্ড, এটা ওপেন করো। ঠিক তেমনি আপনি যে বলেন ফটোশপ, এটা কি খালি শর্ট নাম বলা হয়েছে, কিন্তু সফটওয়্যার নাম বলা হয়নি, অ্যাডোবি ফটোশপ। এখন ওটার মধ্যে আবার কি কি আছে, সিসি আছে, হ্যাঁ, আর অনেকগুলোই আছে। যাই হোক, তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে, নির্দিষ্ট একটি কাজের জন্য, যেমন ওয়ার্ডের কাজ কি, লেখালেখি, এক্সেলের কাজ কি, লেখালেখির পাশাপাশি আমাদের কি করবে, গণনা করতেও কাজে দেয়। পাওয়ার পয়েন্টের কাজ কি, প্রেজেন্টেশন করে। ব্রাউজারের কাজ কি, ইন্টারনেট ব্রাউজ করতে আমাকে সাহায্য করে। এগুলো প্রত্যেকটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। এখানে বলছে সফটওয়্যার ইনস্টল করার ধাপ, সেটআপ ফাইল থেকে ডাউনলোড করে সিডি বা ইউএসবি প্রবেশ করানো, সেটআপ ফাইলে ডুপ্লিকেট ক্লিক না ডাবল ক্লিক, তারপর নেক্সট, এখান থেকে মানে নেক্সট করতে করতে যেতে হবে, বুঝতে পারছেন, করে ইনস্টল, তারপর ইনস্টল কমপ্লিট, প্রয়োজনে রিস্টার্ট। অনেক সময় ইনস্টল দেওয়ার পরে কিন্তু আপনাদের পিসি রিস্টার্ট চাই, এটাই। আচ্ছা, এখন আপনারা ইনস্টল যেটা সফটওয়্যার ইনস্টল যেটা করব, হ্যাঁ, সেটা আমি আপনাদের করে দেখাবো, সমস্যা নাই। কিন্তু এখানে তার কয়েকটা কথা বলা আছে, এই কথা বললেই আজকের ক্লাসটা এর মধ্যে শেষ হবে। তারপরে জাস্ট কালে আমি আপনাদের সফটওয়্যার ইনস্টল করে দেখাবো। সফটওয়্যার ইনস্টল করে এই জন্য দেখাবো কারণ হচ্ছে অনেকে যদি কেউ পিসিতে এর আগে সফটওয়্যার ইনস্টল করেনি তাদের জন্য। এখানে অনেকেই আছেন যারা সফটওয়্যার ইনস্টল করেছেন বা করতে পারেন, কিন্তু আমার ধারণা বা আমি মনে করতেছি আপনি কেউ পারেন না, বিধায় আমি এটা আবার দেখাবো। আচ্ছা, সফটওয়্যার ইনস্টল করার আগে সিস্টেম রিকোয়ারমেন্ট চেক করা। হ্যাঁ, আপনি যে সফটওয়্যারটা ইনস্টল দিবেন সেটা আপনার পিসিতে আদৌ সাপোর্ট পাবে কিনা সেটা আপনি দেখার বিষয় না। দেখা যাচ্ছে আপনার পিসিতে র্যাম হয়ে আছে কয় জিবি, 2 জিবি, হ্যাঁ, আর আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর সব ইনস্টল দিয়ে রাখছেন, তাহলে কি হবে? ফটোশপের স্পেস খায় 3 জিবি মতো, হ্যাঁ 3 জিবি, আর ব্যবহার করতে করতে 4 জিবি প্লাস এলে তো ব্যবহার হতে তো পারি, তাহলে কি ওটা হবে? তাহলে আপনাকে রিকোয়ারমেন্টটা দেখতে হবে না যে আপনার আদৌ অতখানি স্পেস আছে কিনা। ভাইরাস স্ক্যান, আপনার পিসিতে ভাইরাস আছে কিনা বা আপনি যে পেন ড্রাইভ বা ড্রাইভ ঢুকাচ্ছেন সেটাতে ভাইরাস আছে কিনা সেটা যদি স্ক্যান না করেই আপনি একটা ফাইল দিয়ে দিচ্ছেন আর আপনার সাথে সাথে যদি ইনস্টল দিয়ে দেন তাহলে কি আপনার পিসি ঠিক থাকবে? আপনি কিন্তু ফাইলগুলো ক্রাফট হয়ে যাবে বা কি হবে, নষ্ট হয়ে যাবে। পর্যাপ্ত স্টোরেজ আছে কি না, দেখা যাচ্ছে আপনার সি ড্রাইভ আছে না, সি ড্রাইভে দেখবেন যে জায়গায় নাই, এদিকে আপনি আবার নতুন করে কি দিতে যাচ্ছেন, অ্যাপ ইনস্টল দিতে যাচ্ছেন, তাহলে কি আপনার পিসি কাজ করবে? কাজ করলেও দেখবেন যে একদম কাটাই কাটাই হলে একদম খুব স্লো কাজ করতেছে, না হলে ইনস্টলই নেবে না। আচ্ছা, তারপর ট্রাস্টেড বা লাইসেন্স সফটওয়্যার ব্যবহার করা, এই জিনিসটাই আমাদের দ্বারা হয় না, কারণ আমরা কি করি, জেনুইন সফটওয়্যারটা খুব কমই ইউজ করি। কারণ কি, জেনুইন সফটওয়্যার কিনলে তোমার টাকা দিয়ে কিনতে হচ্ছে, সেই জন্য আমরা কি করি, আমাদের এই সাতমাথা সপ্তপদী যেসব জায়গা আছে এখান থেকে কি ক্র্যাক ভার্সন, আলতাবালি থেকে একটা ক্র্যাক ভার্সনের সিডি কিনে নিয়ে আসি, ওটা দেই হয়ে যায়। বা এখন অনেকেই আছে বিভিন্ন সাইট আছে, ওখান থেকে আমরা কি ক্র্যাক ভার্সন ডাউনলোড করতে পারি। আপনার অনেক জায়গায় ভার্সন আছে যেখানে ক্র্যাক ভার্সন করে নেওয়া লাগে, ওখানে ডাউনলোড দেওয়ার সাথে সাথে ক্র্যাক ভার্সন করে নেওয়া লাগে। গেট ইনটু থেকে মনে হয় ডাইরেক্ট, হ্যাঁ এখান থেকে মনে হয় ডাইরেক্ট ক্র্যাক ভার্সনই আসে, কিন্তু আরেকটা সাইট আছে যেখানে হচ্ছে ক্র্যাক ভার্সন করে তারপর নামান লাগে, ওখানে ক্র্যাক ভার্সনের অপশন আছে, মানে ডাইরেক্ট সিম্পল ভার্সন দিবে তারপর ওটাকে আবার ক্র্যাক করে নিয়ে তারপর আবার জিপ করে নিয়ে ছেড়ে দেওয়া লাগে। যাই হোক, সফটওয়্যার আনইনস্টল করা,
প্রয়োজন না হলে কন্ট্রোল প্যানেল থেকে সফটওয়্যার রিমুভ করা হয়। আচ্ছা যাই হোক, তাহলে সফটওয়্যার ইনস্টল আনইনস্টল কথাগুলো তো বুঝতে পারছেন, অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো বুঝতে পারছেন। তার মানে আজকের ক্লাসগুলো মোটামুটি শেষ। জাস্ট খালি আমি এটা খালি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো। আর পরের দিনের ক্লাসটা কি হবে? মডিউল 3। কোন মডিউল 3? আই যে এলিমেন্টস 3 আছে না, এটার উপর আপনাদের শুধুমাত্র ক্লাস হবে কালকের ক্লাসটা। আর এখানে আমরা কি দেখাবো? ওয়ার্ড প্রসেসিং, ক্রিয়েট ডকুমেন্ট। হ্যাঁ, এখানে আমরা একটা ক্রিয়েট ডকুমেন্ট করে দেখাবো, মানে ওয়ার্ড সম্পর্কে, মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ধারণা দিব। হ্যাঁ, যারা পারেন আলহামদুলিল্লাহ, আর যারা পারেন না তারা দেখে নেবেন। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে একটা সফটওয়্যার ইনস্টল দিয়ে দেখাবো। সেই সফটওয়্যারটা কি? মাইক্রোসফট অফিস। আচ্ছা, আমার পিসিতে অলরেডি মাইক্রোসফট অফিস ইনস্টল দেওয়া আছে, বুঝতে পারছেন? গেম অবশ্য আমি দিয়ে রাখছিলাম, আগে ফ্রি ফায়ার খেলতাম, কিন্তু পরে এখন এই ক্লাস নেওয়ার কারণে আর ওগুলো রাখি না। যাই হোক, এখন আমার কাজ কি হবে? আমি একটা পিসিতে ইয়ে দিব, 2003374679252। কি ব্যাপার হচ্ছে না কেন? 3337467। হ্যাঁ, জি আচ্ছা, এবার দেখি ঢুকবে। ওকে, আমি কি করতেছি? ধরেন এটা আমার পিসি। হ্যাঁ, যেহেতু আমার পিসিতে সফটওয়্যার দেওয়া আছে এবং সফটওয়্যারটা খুব ভালো, 19 চলতেছে, যার কারণে প্লাস এটা আমার ভালো টাইম দিবে, যেটা আমার ঝামেলা করবে না। প্লাস আমি আমার পিসিতে সফটওয়্যার না দেওয়ার পিছনে কারণটা বলে দিচ্ছি। আমার পিসিতে আমি সেটিং করে রাখছি যে আমার পিসিতে আমি ঢুকলে হচ্ছে আমি যেই পেজ নিতে চাই বা যেই ফরম্যাটে নিতে চাই সব কিছু ওইভাবে আমি ডিফল্ট করে সেটিং চেঞ্জ করে রাখছি, প্লাস সময় এগুলো সব আমি চেঞ্জ করে রাখছি। এখন আমি যদি নতুন করে সফটওয়্যার দিই, হ্যাঁ সফটওয়্যার আমি কাজ করতে পারবো, বাট আমি যেসব সেটিংগুলো করছি ওগুলো আমার নতুন করে করা লাগবে, যার কারণে আমি ওটা চাচ্ছি না। এই জন্য আমি অন্য আরেকটা পিসি, এই পিসিতে আমি কি করব? সফটওয়্যারটা দিব। সফটওয়্যার দেওয়ার আগে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সফটওয়্যারটা কই আছে সেখানে আমাকে যেতে হবে। এখানে দিস পিসি, দিস পিসি আইকনগুলো খুব ছোট হয়ে আছে। যাই হোক, এখন আমাকে কি করতে হবে? আমার সফটওয়্যারটা কই রাখছি সেই সফটওয়্যারে যেতে হবে। এই যে মাইক্রোসফট অফিস 10, 19 দিলেও ভালো হতো, বাট এখানে 19 নাই, এখানে আছে 16। হ্যাঁ, 13 আছে, বাট আমি 19 দিলে বেশি খুশি হতাম। বাট হচ্ছে আমি এটা কিন্তু আপনাদেরই পিসি, বুঝছেন? কিছুদিনের মধ্যে আমি আপনাদের এই পিসিগুলোতে নতুন করে আবার উইন্ডোজ প্লাস এটা সব কিছু দিয়ে রাখে দেবো। এখানে অর্ধেক পিসি আছে, অর্ধেক পিসি ওই পাশের রুমে আছে, সব সেট আপ করে মানে হচ্ছে একবারে ইয়ে করে দেবো, উইন্ডোজ দিয়ে দেবো। কারণ আগের মানুষগুলো চালাইছে, অনেক কিছু ফাইল ইয়ে হয়ে আছে। এখানে কি করব? মাইক্রোসফট অফিস এর ভিতরে ঢুকবো। ওখানে আমরা কি দেখেছিলাম? সেটআপ ফাইল না? আর এখানে এখন দেখেন, এই যে সেটআপ, এটাই হচ্ছে সেই সেটআপ ফাইল। এটাতে আমি কি করব? ক্লিক, পারমিশন যাবে, ইয়েস। এখন ওখানে কি লেখা ছিল না লেখা ছিল সেটা আমি এখন ভুলে যাব, কারণ কি আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না। এখন এগুলো মাথায় রাখেন। তারপর কি বলছে? ইনস্টল নাও।
কাস্টমাইজ করলে কি করতে পারবো, এখানে কাস্টমাইজ করলে আমি এখানে কি কি নিব সেটা আমি এখানে সেট করতে পারি, যে ওয়ার্ড নিব, এক্সেল নিব, পাওয়ার পয়েন্ট নিব। অন্যান্য যেসব সফটওয়্যারগুলো আছে সেগুলো আমি নিব না। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অনেক কিছু আছে, অ্যাক্সেস আছে, আউটলুক আছে, আর অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলো আমি চাইলে নিতে পারতাম, কিন্তু আমি এটা নিব না। আমি নিব কি সব। এই জন্য আমি কি করবো, এখন ইনস্টল নাও। এখন দেখেন এটা নিজে নিজে ইনস্টল হয়ে যাবে। এটা যদি 19 ভার্সন হতো না, তাহলে আপনাকে নেক্সট 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 কিছু অপশন আসতো, বা বিজয় 52 বা কয়েকটা সফটওয়্যার আছে এগুলোতে বারবার নেক্সট নেক্সট আসে। এটাতে ওল্ড কিছুটা ভার্সন তো এই জন্য। আর এই পিসিতে 10ই ছিল, বুঝতে পারছেন, এই জন্য 10ই দিয়ে রাখলাম। কিন্তু আপনাদের মূলত আমি 19 বা 21 দেখাবো, বা আমি আপনাদের ক্লাসটা 19এই নিব, কারণ আমার পিসিতে তো 19 আছে, অথবা আমি 19 দিয়ে দেখাবো। অবশ্য এইগুলোর একটা সুবিধা কি 10-এর, এখানে আপনাকে নতুন করে প্রোডাকশন কি বা ইয়াটা মনে হয় দেওয়া লাগে না। আর 19 বা এগুলোতে দিলে আবার ওটা কি করতে হয়, অ্যাক্টিভ করে নেওয়া লাগে না। এই পিসিটা সোলো কাজ করতেছে, বলতে পারেন কেন? আচ্ছা, আমি ওটা দেখাবো না। এটা র্যাম কত আছে আর এর মধ্যে কতগুলো সফটওয়্যার আছে সেটা দেখাবো। ইলিস্ট্রেটর আছে, ফটোশপ আছে, দেখতে পাচ্ছেন। র্যাম কয় জিবি? তাহলে কি চলবে? 4 জিবি র্যাম, কিন্তু আপনার এটার মধ্যে কি আছে, ফটোশপ, ইলিস্ট্রেটর আছে। একটু ওয়েট করেন, সমস্যা কি, হতে থাক, দেখি কতক্ষণে হয়। এরকম আপনারা যখন হচ্ছে ইয়ে দিবেন, আপনি কোনো সফটওয়্যার ইনস্টল দিবেন, আপনাদের এরকমই হয়, মানে অর্ধেক যাওয়ার পর একটু আটকে যাবে, তারপর একদম ক্যাট করে ফুল হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। কন্টিনিউ টু অনলাইন দেব না, ক্লোজ। এখন দেখেন এখানে যে ওয়ার্ড ফাইল আছে, ওয়ার্ড ফাইল ডাইরেক্ট নেই, ওয়ার্ড চলে আসছে। এটাই সেই ওয়ার্ড ফাইল, দেখেন ইনস্টল দিয়ে রাখলাম, হয়ে গেল। এটাই জাস্ট কাজ। যদিও আপনারা বেসিক জানা আছে অথবা এই কাজগুলো পারেন, তারপর আমি সফটওয়্যার ইনস্টল দেওয়া দেখে দিলাম। প্রতিটা সফটওয়্যার এইভাবে ইনস্টল হয়, অনেকটাই এরকমই। ওকে, আচ্ছা আচ্ছা, আনইনস্টল দেওয়া এটা কি পারেন নাকি ওটা দেখে দিতে হবে? অবশ্যই আমি ওটা একবার দেখে দিই।
এখানে আপনারা ধরেন কি আনইনস্টল করতে যাচ্ছেন, ধরেন আমি এটা কি আনইনস্টল করব, ইলাস্ট্রেটর না ইমেজ রাইটার, এটা আনইনস্টল আছে না, এখানে আমি আনইনস্টল ক্লিক করব। দেখেন এটাই কি, এটাই হচ্ছে কন্ট্রোল প্যানেল, যেটা আপনাদের কি বলছে কন্ট্রোল প্যানেল থেকে সফটওয়্যার রিমুভ করা হয়, এটাই সেই, এটা ওপেন হয়ে গেছে। এটা আমি সেটিং এর থেকেও যেতে পারি, এখান থেকে কন্ট্রোল প্যানেল এখানে কোথায় আছে, আচ্ছা এখান থেকেও আমি হচ্ছে কোনো সফটওয়্যার ধরেন এই সফটওয়্যারটা আমি কি করব, আচ্ছা আনইনস্টল, বুঝতে পারছেন, এখান থেকে আমি আনইনস্টল করতে পারবো। আবার যদি মনে হয় না আমি এখান থেকে করব না, আর এখানে ধরেন কোন সফটওয়্যার আনইনস্টল করব, কই গেল, সফটওয়্যার আমরা ইয়ে করতে পারি, দেখ আমি আমারটার মধ্যে খুঁজতেছি তাই তো বলি। আচ্ছা এটা আমি কি করব, আনইনস্টল করব। আনইনস্টল দিলে দেখেন আনইনস্টল করতে চাইলে যে আনইনস্টল হবে তা না, আর এখানে আবার চলে আসবে, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এখান থেকে আবার আপনাকে ক্লিক করে আজ আনইনস্টল, বুঝতে পারছেন। এইভাবে আমি বেশিরভাগ করি, কারণ এখানে কি সহজ হয়, ওই ভিতরে অত সেটিং এর মধ্যে যারা ইচ্ছেন এখান থেকে আমি আনইনস্টল কন্ট্রোল প্যানেলে চলে আসতে পারি। দুইভাবে দেখালাম, এভাবে করতে পারেন ওইভাবে করতে পারেন, হ্যাঁ অ্যাপের ভিতরে। এখন বলেন সবার কি মাথাটাতে ঘুরতেছে, মনে হয় না, কারণ আপনারা যা এ পর্যন্ত জানেন তাই আপনারা শুনলেন। আচ্ছা দিন শেষে আজকের ক্লাস সম্পর্কে নেগোসিয়েশন কি আলোচনা করা, নেগোসিয়েশন করার আগে কি করতে হবে, হ্যাঁ তারপর পরিকল্পনার পরে কি করতে হবে, অংশগ্রহণ করতে হবে। তারপরে হচ্ছে কম্পিউটার অপারেট করার জন্য যে সফটওয়্যার, সেই সফটওয়্যার নাম কি, সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সফটওয়্যার। দুই তিনটা অপারেটিং সফটওয়্যার নাম বলেন। আচ্ছা তারপর আমরা ব্যবহার অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে, কাকে বলে, হ্যাঁ কোন নির্দিষ্ট কাজের জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা এর মধ্যে উদাহরণস্বরূপ কি কি আছে, আচ্ছা ইনপুট ডিভাইস তিনটা নাম বলতে পারবেন, আউটপুট, ওকে। আশা করা যায় তাহলে আজকের ক্লাসটা একটু হলো আপনারা শুনছেন, বোঝার চেষ্টা করেছেন। সফটওয়্যার ইনস্টল আর আনইনস্টল দুটোই তো করতে পারবেন। আজকে এই পর্যন্তই, আগামী দিনে আপনারা কি করতে পারবেন, ওয়ার্ড, যেখানে আপনি কি করবেন হচ্ছে একটা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করবেন, প্লাস লেখালেখির কাজগুলো শিখতে পারবেন, জানতে পারবেন। আজকের জন্য এখানেই সমাপ্ত। আশা করি সবাই ভালো আছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।